আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা যে অধ্যায়টা পড়ব সেটা হচ্ছে নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের মানে বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের 6 নম্বর অধ্যায় পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। এই অধ্যায়টা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। প্রত্যেক অধ্যায়ের ক্ষেত্রে আমি বলি যে এটা ইম্পর্টেন্ট, এটা অবভিয়াসলি ওইগুলোর মতোই ইম্পর্টেন্ট, বাট প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে কেন বলি, কারণ হচ্ছে কি যে ওই তো সেম কথা যে ফিউচারে যখন হচ্ছে তোমরা উপরের ক্লাসে উঠবা তখন হচ্ছে এই বেসিকগুলো কাজে লাগবে, এবং এইখান থেকে যদি বেসিকগুলো ক্লিয়ার না করে যাও বা এখানে যদি প্রবলেম থাকে তখন তুমি ওইখানের পড়া পড়বা নাকি এইগুলো পড়বা, এবং এইগুলো যদি না পড়ো তখন হচ্ছে ওইখানের পড়াগুলো তোমরা বুঝবা না। এই জন্য আমি সবসময় বলি যে এইখানের বেসিকগুলো বা এইখানে যতটুকু আছে, যেই ক্লাসে আপাতত আছে ওই ক্লাসে যতটুকু আছে ততটুকু পড়া একেবারে ভালোভাবে ক্লিয়ার করে যাও যাতে ফিউচারে কোনো প্রবলেম না হয়। তো আমাদের আজকের পড়াশোনা হচ্ছে 6 নম্বর অধ্যায় বা 6ষ্ঠ অধ্যায় নিয়ে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল, এই অধ্যায়টা। তো চলো শুরু করি। এর আগের অধ্যায়গুলোতে আমরা কি পড়ছিলাম? পরমাণুর গঠনের ব্যাপারে পড়ছিলাম যে প্রত্যেকটা পদার্থই বিভিন্ন ধরনের পরমাণু দিয়ে গঠিত। কিছু আছে মৌলিক পদার্থ, কিছু আছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কোনগুলা? যেগুলো একই ধরনের পরমাণু দিয়ে গঠিত, সেগুলো হচ্ছে মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ কোনগুলা? যেগুলা বিভিন্ন ধরনের পরমাণু দিয়ে গঠিত। যেমন ধরো পানির কথা চিন্তা করি, পানি কি? H2O বা পানির ভিতরে কি থাকে? হাইড্রোজেন থাকে এবং অক্সিজেন থাকে। তারপর ধরো আমরা যে খাবার লবণটা খাই সেটা কি? সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটার ভিতর কি থাকে? সোডিয়াম এবং সোডিয়াম থাকে এবং ক্লোরিন থাকে। এটা হচ্ছে মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। বাট ইন্ডিভিজুয়ালি সোডিয়াম কিন্তু একটা মৌলিক পদার্থ, ক্লোরিন কিন্তু একটা মৌলিক পদার্থ, এই দুইটা মিক্স হয়ে একটা যৌগিক পদার্থ তৈরি হয়। তো পরমাণুর ব্যাপারটা কীরকম? যে পরমাণু হচ্ছে পরমাণুর ব্যাপারে কি পড়ছিলাম যে পরমাণু হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে গঠিত। মানে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে একটা পরমাণুর ভিতর, এবং এই পরমাণুগুলোও এক একটা পরমাণু বা বিভিন্ন ধরনের পরমাণু মিলে নতুন ধরনের যৌগিক পদার্থ তৈরি হয়। তো এই পৃথিবীতে তো বিভিন্ন ধরনের হাজার হাজার যৌগ আছে এবং অনেকগুলো মৌল আছে। এগুলোকে তো আলাদাভাবে আইডেন্টিফাই করা দরকার বা একটা নিয়মের ভিতর নিয়ে আসা দরকার, তাই না? তো ইন্ডিভিজুয়ালি এই জায়গায় একটা পরমাণু থাকলো, এই জায়গায় একটা পরমাণু থাকলো, বইয়ের ক্ষেত্রে বলছি যে আমরা যখন পড়াশোনা করব বা গবেষণা করব যে কোনো বিষয় নিয়ে, তখন তো অর্গানাইজড ওয়েতে কিছু থাকা লাগবে, একটা চার্ট বা একটা ছক বা কিছু একটা থাকা লাগবে যে এখানে আমাদের সবগুলো মৌল বা সবগুলো যৌগ না তো সবগুলোর মৌলের বা মৌলিক পদার্থ যেগুলো সেগুলোর একটা লিস্ট থাকা লাগবে। যৌগিক পদার্থ তো শত শত তৈরি হতে পারে, তাই না? ধর আমার কাছে 10টা মৌলিক পদার্থ আছে, এগুলো মিক্স করে একটু মিক্স করে তো আমি তো হাজার হাজার শত শত যৌগিক পদার্থ তৈরি করতে পারি। তো যৌগিক পদার্থ তো লিস্ট করা যাবে না, লিস্ট করলে করতে হবে মৌলিক পদার্থ। তো এই মৌলিক পদার্থগুলো আমাদের চারপাশে যে মৌলিক পদার্থগুলো আছে, তো এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, যেমন হচ্ছে এটা হচ্ছে মার্কারি আর এটা হচ্ছে কার্বন বা কয়লা, দুইটাই কিন্তু মৌলিক পদার্থ। মার্কারি বা Hg এটা হচ্ছে থার্মোমিটারের মাথায় যেই জায়গাটা থাকে, যে থার্মোমিটারের মাথায় যে ছোট্ট একটু জায়গা থাকে যে এখানে হচ্ছে এই যে মার্কারি বা পারদ থাকে, এটার মাধ্যমে হচ্ছে আমরা শরীরের তাপমাত্রা মেজার করে থাকি। আর এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে মৌলিক পদার্থ। তো এই যে মৌলিক পদার্থগুলো এগুলোকে অর্গানাইজ করার জন্য যে এইভাবে অর্গানাইজ করার জন্য এইটি হচ্ছে আমাদের এই অধ্যায়ের পড়াশোনা। বা একজন ধরো তুমি হচ্ছে রসায়নবিদ বা কেমিস্ট হতে চাও, তোমার জন্য এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই যে পর্যায় সারণী বলা হয়ে থাকে এইটা নিয়ে পড়াশোনা করব। তো এইটা কিভাবে আসলো, এটার ইতিহাসটা আমরা জানবো। তো এটা কিভাবে শুরু হয়? সর্বপ্রথম ল্যাভয়েসিয়ে নামে একজন বিজ্ঞানী 1789 সালের দিকে, তোমাদের বইয়ে যেই সালটা লেখা আছে এটা অন্য একটা সাল, এটা ভুল আছে, এটা হচ্ছে 1789 সালের দিকে। অবশ্য সাল নিয়ে খুব একটা মাথা ব্যথা থাকা উচিত না তোমাদের, বা এটা দরকারও নাই, কিন্তু সাল দিয়ে কী করবো, আসল হচ্ছে থিওরিটা বোঝা, কনসেপ্টটা বোঝা। তারপরও পরীক্ষায় যদি আসে সেজন্য তোমরা মনে রাখতে পারো যে 1789 সালের দিকে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে সর্বপ্রথম হচ্ছে মৌলিক পদার্থগুলোকে, আমাদের চারপাশে যে মৌলিক পদার্থগুলো আছে এগুলোকে দুইটা ভাগে ভাগ করেন, ধাতু এবং অধাতু। ধাতু কোনগুলা? ধাতু তো তোমরা বুঝোই, যেমন লোহা, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে ধাতু। তো উনি হচ্ছে মৌলিক পদার্থগুলোকে দুই ভাগে ভাগ করেন, ধাতু এবং অধাতু। এছাড়া উনি আরেকটা ওয়েতে ভাগ করেন, এটা হচ্ছে 3টা ভাগে ভাগ করেন ভৌত অবস্থার ভিত্তিতে, কোনটা হচ্ছে কঠিন, কোনটা হচ্ছে তরল এবং কোনটা গ্যাসীয়। আমাদের চারপাশে যে মৌলিক পদার্থগুলো সচরাচর আমরা দেখে থাকি সেগুলোর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, যেমন কার্বন, এটা হচ্ছে কঠিন পদার্থ। তারপর হচ্ছে লোহা বা Fe, এটা একটা কঠিন পদার্থ। তারপর হচ্ছে একটু আগে যেটা দেখলাম Hg বা মার্কারি, এইটা কিন্তু একটা তরল পদার্থ। তারপর হচ্ছে অক্সিজেন, এটা কিন্তু একটা গ্যাস, এটা একটা গ্যাসীয় পদার্থ। তো এইরকম করে উনি হচ্ছে ওই সময় সর্বশেষ
মানে সর্বমোট আবিষ্কৃত মৌল ছিল 33টা। এই 33টা মৌল নিয়ে উনি দুই ভাগে ভাগ করেন, একটা হচ্ছে ধাতু এবং অধাতু, এই দুই ভাগে ভাগ করেন। আবার উনি হচ্ছে অন্য এক ভাগে ভাগ করেন, মানে অন্য এক ওয়েতে ভাগ করেন, সেটা হচ্ছে ভৌত অবস্থার ভিত্তিতে কঠিন, তরল ও বায়বীয়, এই 3টা শ্রেণীতে ভাগ করেন। সর্বপ্রথম হচ্ছে অর্গানাইজড করার চেষ্টা করেন, যে আমাদের চারপাশে যে মৌলিক পদার্থগুলো আছে এগুলোকে অর্গানাইজ করার চেষ্টা করেন ল্যাভয়েসি নামে একজন বিজ্ঞানী 1789 সালের দিকে। ওই সময় পর্যন্ত আবিষ্কৃত মৌল ছিল 33টা। এরপর ডোবেরেইনার নামে একজন বিজ্ঞানী উনি একটা সূত্র দাঁড় করেন, মানে এই টাইপের সূত্র, এই যে পর্যায় মানে মৌলগুলোকে একটা অর্গানাইজ করার জন্য বা একটা লিস্ট করার জন্য বা একটা কিছু একটা তৈরি করার জন্য, লিস্ট অর্গানাইজড হইতে কিছু একটা তৈরি করার জন্য উনিও কাজ করছেন। উনি হচ্ছেন ডোবেরেইনার 1829 সালের দিকে। এই যে সূত্রগুলো এগুলো কিন্তু আমি পরবর্তীতে আবার ভালোভাবে বুঝাবো, জাস্ট এখন হচ্ছে ইতিহাসটা বলছি। ডোবেরেইনার হচ্ছে 1829 সালের দিকে উনি হচ্ছে একটা সূত্র বের করেন, ওইটাকে ডোবেরেইনারের ত্রয়ী সূত্র বলা হয়ে থাকে। তো উনি কি করেন, উনি একটা সূত্র লক্ষ্য করেন যেটা হচ্ছে মানে 3টা মৌলকে যদি ক্রমানুসারে সাজানো হয় তাদের পারমাণবিক ভরের ক্রমানুসারে। পারমাণবিক ভর কি? পারমাণবিক ভর হচ্ছে একটা পরমাণুর ভর, যেটা সেটা হচ্ছে পারমাণবিক ভর। আর পারমাণবিক সংখ্যা কোনটা? একটা মৌলের পরমাণুতে যে কয়টা প্রোটন থাকে সেটাকে বলা হয় থাকে মৌলের পারমাণবিক সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা ওই সময় কিন্তু আবিষ্কার হয়নি, ওই সময় আবিষ্কৃত মানে ওই সময় মাপা হয়তো পারমাণবিক ভর। তো যে কোনো 3টা মৌলকে পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজাইলে প্রথম এবং তৃতীয়টার যোগফল যোগ করে তারপর তার হচ্ছে অর্ধেক করলে বা তাদের গড় করলে মাঝখানেটা পাওয়া যেত। এটা আমি একটু পর বুঝাইছি, না বুঝলে কোনো অসুবিধা নেই। তো এতটুকু জেনে রাখা এই পর্যন্ত যে 1829 সালের দিকে ল্যাভয়েসিয়ের পরে যে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে 1789 সালে যে সর্বপ্রথম পর্যায় সারণী তৈরি করেন নাই, উনি হচ্ছে মৌলগুলোকে একটু অর্গানাইজ করার চেষ্টা করেন। তারপরে চেষ্টা করেন হচ্ছে ডোবেরেইনার নামে একজন বিজ্ঞানী, উনি হচ্ছে 1829 সালের দিকে বিজ্ঞানী ডোবেরেইনার উনি হচ্ছে একটা সূত্র প্রদান করেন। এরপর হচ্ছে জন নিউল্যান্ড নামে একজন বিজ্ঞানী 1864 সালের দিকে একটা সূত্র প্রদান করেন, যেটাকে বলা হয় থাকে নিউল্যান্ডের অষ্টক সূত্র বা অক্টেভ ল। একটি সূত্র প্রদান করেন। এই সূত্র অনুযায়ী মৌলগুলোকে যদি পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়, ওই আগের মতোই 3টা মৌলকে যেরকম পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজাইলে প্রথমটা এবং তৃতীয়টার যোগফলের গড় মাঝখানেটা পাওয়া যেত। এটা ওই রকম যে কোনো মৌলের পারমাণবিক ভর ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো যায়, তবে যে কোনো মৌলের ধর্ম তাদের অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। এতটুকু মানে এগুলো বোঝার দরকার নেই আপাতত। আমি শেষ করে পর্যায় সারণী শেষ করে তারপরে এগুলোতে আসছি। এ হচ্ছে মানে জন নিউল্যান্ড যে সূত্রটা প্রদান করছেন সেটা। এর আগে কি করছিলেন? এর আগে হচ্ছে ডোবেরেইনার। প্রথমে হচ্ছে ল্যাভয়েসিয়ে, তারপর হচ্ছে ডোবেরেইনার, তারপর হচ্ছে বিজ্ঞানী জন নিউল্যান্ড। এরপর হচ্ছে আমাদের মেইন যে পর্যায় সারণীর জনক, যে তিনি হচ্ছে গেল কোথায়, এই যে মেন্ডেলিভ, দিমিত্রি মেন্ডেলিভ। উনি হচ্ছে একটা সূত্র প্রদান করেন 1869 সালে বিজ্ঞানী মেন্ডেলিভ সকল মৌলের ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র প্রদান করেন। তিনি বলেন যে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়, তবে এটা কিছু ভুল ত্রুটি দেখা যায়। এই হচ্ছে বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ, যার পর্যায় সারণী আমরা পড়ি। এতক্ষণ পর্যন্ত আগে যেগুলো ছিল সেগুলো হচ্ছে জাস্ট সূত্র প্রদান করছে। ইনি সূত্র প্রদান করে ক্ষান্ত থাকেন, উনি হচ্ছে অর্গানাইজড হইতে সাজানোর চেষ্টা করছেন মৌলগুলোকে। যে আমাদের চারপাশে যে মৌলিক পদার্থগুলো আছে সেই মৌলিক পদার্থগুলো বা মৌলগুলোকে উনি হচ্ছে অর্গানাইজড হইতে ছক করে সাজানোর চেষ্টা করছেন। এবং উনি বলেন যে সকল মৌলের পারমাণবিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়। পর্যায়ক্রমে কীভাবে আবর্তিত হয় এটা হচ্ছে আমি একটু পরে দেখাচ্ছি। এরপর হচ্ছে সর্বশেষ বিজ্ঞানী হেনরি মোসলে, উনি একটা সূত্র প্রদান করেন। উনি সূত্র প্রদান করেন কি, উনি হচ্ছে পারমাণবিক এই যে বিজ্ঞানী মেন্ডেলিভ এতক্ষণ পর্যন্ত যতগুলোই বলছি সবগুলো হচ্ছে পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজানো ছিল, বা পারমাণবিক ভরের উপর ভিত্তি করে ওনারা হচ্ছে অর্গানাইজ করার চেষ্টা করছেন মৌলিক পদার্থগুলোকে। বাট এই যে সর্বশেষ বিজ্ঞানী হেনরি মোসলে, উনি হচ্ছে 1913 সালের দিকে, 1913 সালে মেবি হচ্ছে বোর পরমাণু মডেল আসছিল এবং রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাইছিল মেবি 1913 সালে। যাই হোক 1913 সালের দিকে এর সাথে এটার কিন্তু কোনো সম্পর্ক নেই, বোরের পরমাণু মডেলের সাথে এটার কোনো সম্পর্ক নেই, জাস্ট সালটা একের জন্য বললাম। যে 1913 সালে বিজ্ঞানী হেনরি মোসলে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে সাজানোর প্রস্তাব দেন। এটার মাধ্যমে মেন্ডেলিভের পর্যায় সারণী যেই প্রবলেমগুলো ছিল সেইটার হচ্ছে মানে ত্রুটিগুলো সংশোধিত হয়। তো এই হচ্ছে পর্যায় সারণীর ইতিহাস। পর্যায় সারণীর ইতিহাস থেকে কি জানলাম? প্রথমে হচ্ছে ল্যাভয়েসিয়ে, উনি একটা হচ্ছে মানে মৌলগুলোকে আলাদা আলাদাভাবে সাজানোর চেষ্টা করেন। তারপর হচ্ছে
ভুলে গেছি তো আমি। তারপর হচ্ছে ডোবেরিনারের পর হচ্ছে জন নিউল্যান্ড, তারপর হচ্ছে ডিমিট্রি মেন্ডেলিভ, যেইটাই মানে উনি হচ্ছে সর্বপ্রথম একেবারে অর্গানাইজড সুন্দরভাবে সাজান, সেটা হচ্ছে ডিমিট্রি মেন্ডেলিভ, এবং এর ওনাকেই হচ্ছে পর্যায় সারণীর জনক বলা হয়ে থাকে। এবং সর্বশেষ হচ্ছে এটাকে সংশোধন করেন বিজ্ঞানী হেনরি মোসলে। তো এরপর সবাই সাজানোর পর আমরা যেই পর্যায় সারণীটা পাই, সর্বশেষ যেই পর্যায় সারণীটা পাই সেটা হচ্ছে এইটা 118টা মৌল সংবলিত যে পর্যায় সারণীটা। এটা এই যে পর্যায় সারণী আমরা দেখতে পাচ্ছি, এইটা কিন্তু আসলে বিজ্ঞানী কি বলে হেনরি মোসলে বা মেন্ডেলিভ কারোই পর্যায় সারণী না, তারা জাস্ট সূত্রটা বা তারা জাস্ট বেসটা দাঁড় করাই দিয়েছেন। এরপরে আস্তে আস্তে এটাকে সংশোধিত করে এটাকে এইভাবে প্রকাশ করা হয়েছে। এবং এটা করছে হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, IUPAC। যে পৃথিবীতে এক একটা জিনিস কন্ট্রোল করার জন্য এক একটা সংস্থা থাকে না, যেমন ফুটবল সম্পর্কিত সব কিছু কন্ট্রোল করার জন্য ফিফা আছে, তারপর ক্রিকেটেরগুলো কন্ট্রোল করার জন্য আছে ICC, তেমন হচ্ছে কেমিস্ট্রি অ্যাপ্লাইড অ্যান্ড হচ্ছে মানে পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা যে কেমিস্ট্রি সম্পর্কিত বা রসায়ন সম্পর্কিত সব কিছু নিয়ন্ত্রণ করে যে সংস্থাটা, সেটা হচ্ছে IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তারা হচ্ছে প্রবর্তিত করেন বা তারা হচ্ছে এই যে পর্যায় সারণী এটা দেন, এইটাই হচ্ছে আমরা ইউজ করব। এখন এটার গুরুত্ব কি, এইটা আসলে কেন লাগে, যে এটা একটু আগে বলছিলাম যে তুমি কেমিস্ট হতে চাও বা রসায়ন সম্পর্কিত যে কোনো কেউ বা রসায়ন জানতে চায়, যে তাদের জন্য এটা হচ্ছে একেবারে মানে ফরজ বলা যায় এরকম, মানে এটা লাগবেই। মানে রসায়ন পড়তে চায় আর পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী জানে না এরকম হয় না, বা তোমার লাগবেই একেবারে শেষে একটা রস্যই আছে। আমার এক স্যার ছিল, সে বলতো যে শেষে একটা রস্যই আছে, লাগবেই, এরকম ব্যাপারটা আসলে পর্যায় সারণী। এটা অনেকে তোমাকে বলবে যে মুখস্থ করা লাগবে না, হ্যাঁ অনেক কিছু মুখস্থ করা লাগবে না নিচের দিকে, বাট ম্যাক্সিমাম অনেক কিছু মুখস্থ করা লাগবে। সো এইটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও যে কোনো কিছু লাইফে মুখস্থ করা লাগে না, অনেক কিছু মুখস্থ করা লাগে। যেমন এইখানে অনেক কিছু মুখস্থ করা লাগবে, এটা মেন্টালি প্রিপেয়ার্ড হয় না। এখানে কি কি আছে সব কিছু আমি বুঝাই বলতেছি, বাট আগে থেকে মেন্টালি প্রিপেয়ার্ড হয় না, এখানে অনেক কিছু তোমার মুখস্থ করা লাগবে। এখানে টোটাল 118টা মৌল আছে, সবগুলো নিশ্চয়ই মুখস্থ করা লাগবে না, বাট অনেক কিছু মুখস্থ করা লাগবে। তো এটার গুরুত্বটা আসলে কীরকম, যেটা বলছিলাম যে সবাই নিশ্চয়ই যারা রসায়নবিদ হয় তারা পকেটে নিয়ে ঘরে না, তাদের টেবিলের সামনে টানানো থাকে না, এটা থাকে তাদের ব্রেনে, মস্তিষ্কের ভিতর। তোমারও মস্তিষ্কের ভিতর নিয়ে নেওয়া লাগবে। প্রথম দিকে হয়তো তুমি হচ্ছে মস্তিষ্কের ভিতর নিতে পারবে না, তোমার টেবিলে টানানো থাকবে। সেটার উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে তোমার মাথার ভিতর নিয়ে নাও, কারণ কেমিস্ট্রির অনেক কিছু যখন ফিউচারে পড়বা তখন এইগুলা কিন্তু কাজে লাগবে, এবং তখন কিন্তু তুমি পর্যায় সারণী বারবার উল্টে উল্টে দেখতে পারবে না, মাথার ভিতর গেঁথে নিতে হবে। তো এই হচ্ছে পর্যায় সারণী সম্পর্কিত কথাবার্তা। এখনও এইখানে আসলে কি আছে দেখি। তো এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে 118টা মৌল। এই যে 118টা মৌল, এগুলো নিয়ে তৈরি হয়েছে আমাদের এই বিখ্যাত পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। এবং এখানে কি আছে, এখানে হচ্ছে কলাম আছে হচ্ছে 18টা, এই যে খাড়া স্তম্ভ বা কলাম, এটা হচ্ছে 18টা কলাম আছে। এবং এখানে হচ্ছে 7টা সারি, আনুভূমিক সারি বা রো রয়েছে। সো কলাম কয়টা, 18টা, এবং রো কয়টা, 7টা। তো এখানে দেখো প্রথম যে 1 নম্বর রোটা, এটায় কয়টা আছে, এটা হচ্ছে শুধুমাত্র 2টা এলিমেন্ট আছে, হাইড্রোজেন এবং হিলিয়াম। এবং 2 এবং 3, এই 2 এবং 3-এ কয়টা করে আছে, 8টা করে আছে। এবং 4 এবং 5 এখানে আছে 18টা করে মৌল। এবং এই যে শেষের দিকে দেখতে পাচ্ছ এই যে 6, 7, এটা হচ্ছে 32টা করে মৌল আছে। এখন এখানে দেখতে পাচ্ছ 18টাই আছে, বাট এখানে 18টা না। এই যে দেখো এইখানে এই যে এই জায়গায় এবং এই জায়গায় হচ্ছে এই 2টা সারির অবস্থান, এইটাকে বলা হয় থাকে ল্যান্থানাইট সিরিজ, এবং হচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। এগুলোকে নিচে কেন স্থান দেওয়া হয়েছে, এইগুলোর ধর্মগুলো, এই যে এখানে ল্যান্থানাইট সিরিজের যে ধর্মগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এই জায়গার ধর্মের সাথে মিলে যায়। আমরা তো বলছি যে পর্যায় সারণী কীভাবে তৈরি করা হয়েছে, যে ধর্মগুলা একই ধর্মের বিশিষ্ট মৌলগুলা যাতে এক জায়গায় স্থান পায়, এই জন্য তৈরি করা হয়েছে। সো এখন যদি এইখানে দিতাম তাহলে তো পর্যায় সারণী বিশাল লম্বা হয়ে যেত, এই জন্য এইটাকে নিচে স্থান দেওয়া হয়েছে। এইখানে হচ্ছে ল্যান্থানাইট সিরিজের অবস্থান এবং এইখানে হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজের অবস্থান, এই যে নিচে আলাদাভাবে এগুলোর স্থান দেওয়া হয়েছে। তো আশা করি এইটা বুঝছো। এখন যদি গ্রুপের বৈশিষ্ট্য বলি, এখানে 18টা গ্রুপ বা খাড়া স্তম্ভ রয়েছে। তো গ্রুপ 1-এ হচ্ছে 7টা মৌল আছে, গ্রুপ 2-এ হচ্ছে 6টা মৌল আছে, গ্রুপ 3-এ হচ্ছে 32টা মৌল আছে। এই যে গ্রুপ 3, এটা হচ্ছে 32টা মৌল আছে, এগুলো সহ কিন্তু এই যে এগুলো সহ হচ্ছে 32টা মৌল আছে। গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত, এইটা হচ্ছে 4 থেকে 12, এখানে হচ্ছে 4টা করে মৌল আছে। এবং গ্রুপ 13 থেকে 17, এটা হচ্ছে 13 এবং এ হচ্ছে 17, 13 থেকে 17গুলাই হচ্ছে প্রত্যেকটা হচ্ছে 6টা করে মৌল আছে। এবং 18 নম্বর গ্রুপে 7টা মৌল আছে। তো এতটুকু এখানে বোঝার কিছু নেই, জাস্ট তোমরা মনে রাখতে পারো। মুখস্থ করলে তো মানে যখন পর্যায় সারণী মুখস্থ করবো তখন তো এগুলো এমনিতে মুখস্থ হয়ে যায়, যে 18টা গ্রুপে বা খাড়া স্তম্ভ রয়েছে, এবং এই যে গ্রুপগুলোয় বা হচ্ছে সে সারিগুলোয় বা রোগুলোয় কতটা মৌল আছে, এগুলো এমনিতে মুখস্থ হয়ে যাবে।
তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে আমাদের চারপাশের মৌলগুলো কিন্তু বিভিন্নভাবে নামকরণ করা হয়েছে। আমি যখন এইটে পড়েছিলাম তখন বলছিলাম যে সোডিয়ামের নাম কিভাবে Na হইলো, তারপর হচ্ছে এগুলো বলছিলাম যে নামকরণ কিভাবে হয়েছে, হাইড্রোজেন কিভাবে এইচ হইলো। বাট এই যে প্রথম দিকের মৌলগুলো এগুলো তো অনেক আগে আবিষ্কৃত হয়েছে, তখন হচ্ছে বিভিন্নভাবে নামকরণ করা হয়েছে। বাট শেষের দিকে হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীর নামেও নামকরণ করা হয়েছে। যেমন এই যে 99 নম্বর মৌলটা, এটা হচ্ছে আইনস্টাইন নামে নামকরণ করা হয়েছে, নাম কি আইনস্টাইনিয়াম। তারপর আরও কতগুলো কি যেন ছিল আমি দেখে রাখছিলাম। তারপর হচ্ছে রাদারফোর্ডের নামে একটা নামকরণ করা হয়েছে, 104 নম্বর মৌল রাদারফোর্ডিয়াম। তারপর আরও একটা কি যেন আছে, বোরের নামেও মেবি একটা নামকরণ করা হয়েছে, আমি এম নট শিওর। হ্যাঁ, এই যে 107 নম্বর মৌল বোরিয়াম। তো ইন্টারেস্টিং, এটা তোমরা হচ্ছে ঘাটাঘাটি করে দেখতে পারো। তারপর হচ্ছে আমরা যেই গোল্ডটা ইউজ করি, গোল্ড বা স্বর্ণ অলঙ্কার হিসেবে ব্যবহার করি, সেটার অবস্থান হচ্ছে এই জায়গায় 79 নাম্বার মৌল, যেটা Au বা গোল্ড। তারপর হচ্ছে মার্কারি নিয়ে এত কথা করলাম, আমি এক্সপেরিমেন্ট বন্ধ করে দেখালাম মার্কারি। তো মার্কারি এটার সংকেত হচ্ছে Hg, এটার অবস্থান হচ্ছে এই জায়গায়। তো এগুলো হচ্ছে ঘাটাঘাটি করে দেখতে পারো, তোমরা সার্চ দিয়েও দেখতে পারো ইউটিউবে বা গুগলে, যে এই যে মৌলগুলো এগুলোর নামকরণ কীভাবে করা হয়েছে বা এগুলোর ধর্মগুলো কী কী। এটা জাস্ট নেসেসারি না, জাস্ট তোমরা হচ্ছে যদি জানতে চাও বা জানার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে সার্চ দিয়ে দেখতে পারো। এখন আসি এই যে এখানে যেই মৌলগুলো আছে, মৌলগুলো কীভাবে সাজানো আছে। এখানে দেখো প্রত্যেকটা ঘরে, যে চৌকোনা ঘরের ভিতর কিছু ডেটা দেওয়া আছে। যেমন এখানে কি লেখা আছে, লিথিয়াম। লিথিয়ামের উপরে দেওয়া আছে 3। এই যে 3 দ্বারা এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বারকে নির্দেশ করে। আমরা পরমাণুর গঠন যে সময় পড়ছিলাম তখন কি পড়ছি, যে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার মানে কি, একটা মৌলের পরমাণুর মানে একটা পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের ভিতর যে কয়টা প্রোটন থাকে, ওই প্রোটন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার বলা হয়ে থাকে। তার মানে লিথিয়াম 3 নম্বর দেওয়া আছে, তার মানে লিথিয়ামের কেন্দ্রে 3টা প্রোটন আছে। হাইড্রোজেন 1 দেওয়া আছে, আমরা তো জানি হাইড্রোজেনের কেন্দ্রে একটা প্রোটন থাকে জাস্ট। তারপর সেখানে দেখো সোডিয়াম 11 দেওয়া আছে, মানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এটার মানে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার 11, মানে এর কেন্দ্রে 11টা প্রোটন আছে। এগুলো সবগুলো এইভাবে দেওয়া আছে। একটু আগে যেটা বলছিলাম যে আইনস্টাইনিয়াম কোথায় গেল, এই যে এর কেন্দ্রে কয়টা প্রোটন আছে, 99টা প্রোটন আছে। আর একটা ইন্টারেস্টিং কথা বলতে ভুলে গেছি, যে প্রথম দিকের মৌল এগুলো হচ্ছে আমরা প্রকৃতিতে পাই স্টেবল, বাট শেষের দিকের অনেকগুলো মৌল হচ্ছে স্টেবল না, প্রকৃতিতে পাওয়া যায় না, তেজস্ক্রিয়তার মাধ্যমে তৈরি হয় বা প্রকৃতিতে স্বাভাবিক অবস্থায় পাওয়া যায় না। এরপরে কি আছে, এরপর হচ্ছে এই যে এখানে তো নামটা লেখা আছে যে সোডিয়ামের পরে নিচে হচ্ছে পারমাণবিক ভর দেওয়া আছে। আমাদের পারমাণবিক ভর হচ্ছে বিভিন্ন কেমিস্ট্রি রিলেটেড, এই যে মৌল বা পরমাণু রিলেটেড বিভিন্ন ম্যাথ করতে গেলে আমাদের কাজে লাগে। তো এই ভরটা হচ্ছে এইটাও কিন্তু মুখস্থ করতে হবে। এখানে হচ্ছে জাস্ট একটা নাম্বার দেওয়া আছে, মানে অ্যাকচুয়াল নাম্বারটা দেওয়া আছে। সো সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 22.990, বাট তোমাদের বইয়ে যে পর্যায় সারণীটা দেওয়া আছে ওইটা হচ্ছে জাস্ট অ্যাপ্রক্সিমেট নাম্বারটা দেওয়া আছে। এখানে 23 দেওয়া আছে। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, এখানে 24 দেওয়া আছে, 24.305। তোমরা হচ্ছে যদি তোমাদের স্মৃতিশক্তি যদি কারো খুব ভালো থাকে তাহলে হচ্ছে এইটা একেবারে অ্যাকচুয়াল নাম্বার, যেটা ওইটা মুখস্থ করবা। আর যদি তোমাদের স্মৃতিশক্তি আমার মতো একেবারে প্রচণ্ড লেভেলে খারাপ হয়ে থাকে তাহলে হচ্ছে যে বইতে যেই দেওয়া আছে ওইটাই মুখস্থ করবা। যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 ধরে করা হয়, বাট তোমার যদি স্মৃতিশক্তি খুব ভালো থাকে 1.00 এটা মুখস্থ করবা। বাট ম্যাথ করার সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে এইটা ব্যবহার করি না। বইতে যেটা দেওয়া আছে যে 2.990 বদলে 23 দেওয়া আছে, ওইটাই আমরা ইউজ করি। তো এই হচ্ছে পর্যায় সারণীর ব্যাপার স্যাপার। সো আমরা হচ্ছে যে সূত্রগুলোর কথা বলছিলাম ওইগুলো পর্ব প্যারা নেই, বাট এই পর্যায় সারণীর ব্যাপারে এতটুকু হচ্ছে মানে কথাবার্তা। তো পর্যায় সারণীর এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে। কীভাবে মুখস্থ করতে হবে বলছি, যে এই যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 1 এবং পারমাণবিক ভর কত এটা মুখস্থ করতে হবে। তো এইরকম করে মোটামুটি হচ্ছে কত, এই যে 30 পর্যন্ত এইভাবে মুখস্থ করতে হবে, এই যে 30 পর্যন্ত মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে এইখান থেকে কিছু মুখস্থ করতে হবে। যেমন আমি যেগুলো বলছি একটু দাগ দিয়ে রাখো। সিলভার এটা মুখস্থ করতে হবে, তারপর হচ্ছে গোল্ড এটা মুখস্থ করতে হবে, তারপর হচ্ছে মার্কারি এটা মুখস্থ করতে হবে। তারপর কি তারপর হচ্ছে কোনটা, এই যে টিন এসএন এটা মুখস্থ করতে হবে। তারপর গ্যালিয়াম এটা মুখস্থ করতে পারো। আর্সেনিক এইটা মাস্টটা লাগবে। তারপর হচ্ছে এই যে কলামটা এটা হচ্ছে যেটাকে এই যে সারিটা এটাকে বলা হয় থাকে হ্যালোজেন গ্রুপ। সো হ্যালোজেন গ্রুপ এই 17 নম্বর গ্রুপ এইটা পুরোপুরি মুখস্থ করে রাখবা। এই যে গ্রুপটা ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই যে পুরো গ্রুপটা এটা মুখস্থ করে রাখবা। তো এই যে এইখানে শুধুমাত্র তোমরা এই যে 30টা পর্যন্ত পড়বা, তারপর হচ্ছে এগুলো পড়বা এরকমই না। তারপর হচ্ছে গ্রুপ আকারে মুখস্থ করতে হবে। যেমন হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম এটা কীভাবে মুখস্থ করবা, এটার মানে এটা যখন আমরা ধর্ম পড়াবো পর্যায় সারণীর যে মৌলগুলোর ধর্ম তখন হচ্ছে বলে দেবে। এখানে শর্টকাট আছে, বাট এই যে যেইগুলোর হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর মুখস্থ করবা এইটার কোনো হচ্ছে সূত্র মানে আলাদা কোনো শর্টকাট নেই। শর্টকাট আছে কিছু, বাট ওইগুলো খুব একটা ইফেক্টিভ না, এগুলো মুখস্থ করে নেবা। সো কী করবা, প্রথমে আবার বলছি হাইড্রোজেন এর পারমাণবিক সংখ্যা কত 1 এবং পারমাণবিক ভর কত
1 এটা মুখস্থ করে নেবে। তারপর ধরো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 এবং পারমাণবিক ভর 23। এরকম করে এই যে 30 পর্যন্ত একেবারে পুরোপুরি মুখস্থ করবা। তারপরে জায়গায় নিচে যেগুলো বলে দিলাম এগুলো মুখস্থ করে নেবা। আমি প্রথম দিকে মুখস্থ করছিলাম, প্রথম দিকে মুখস্থ করিনি আসলে। প্রথম দিকে আমাকে কেউ একজন বলছিল যে এগুলো মুখস্থ করা লাগে না, এর জন্য আমি ইন্টার পর্যন্ত ভুগছি। এই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি যে প্লিজ 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 এই ভুলটা করো না যে মুখস্থ করা লাগবে না, এই ধারণা মাথায় ঢুকায় না, এগুলো মুখস্থ করা লাগবে। তারপর অনেক প্রবলেম ফেস করার পর পড়া শুরু করি, তখন অন্য একভাবে পড়ছিলাম, যেমন মুখস্থ করে রাখছে জাস্ট হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন এরকম করে মুখস্থ করছি। তারপর আঙুল গুনে গুনে বের করতাম যে কত নম্বরে বলছি। কার্বন বলছি 6 নম্বরে, তার মানে কার্বনের পারমাণবিক সংখ্যা 6। তো এইভাবে মুখস্থ করলে হবে না, জাস্ট তোমাকে বলবো যে কার্বন, সাথে সাথে তোমার মাথায় এসে পড়বে যে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 এবং কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, এরকম করে মাথায় থাকা লাগবে। তারপর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 এবং অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 15, মানে 15.9916। তো এইভাবে মুখস্থ থাকা লাগবে। এরপর যদি আমি বলি 1 নম্বর গ্রুপের মৌলগুলো কী কী, তুমি একেবারে যেন মুখস্থ টুঠস্থ বলে দিতে পারো যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ও রুবিডিয়াম। তারপর 2 নম্বর গ্রুপের কথা বললে এগুলোতে বলে দিতে পারো। সবগুলো লাগবে না, 1, 2 লাগবে। তারপর এই যে শেষেরটা 18টা লাগবে, 17টা লাগবে, এরকম কয়েকটা করলেই হবে। এগুলো কীভাবে করবো এটা বলে দিচ্ছি, বাট এখন এই ক্লাসটা দেখার পর ইমিডিয়েটলি সাথে সাথে বসে যাও। মোস্ট প্রবাবলি তুমি পরীক্ষার আগে দেখতে বসছো আমি জানি, কারণ পোলাপান পরীক্ষার আগের রাতেই পড়তে বসে। তো এখন হয়তো তোমার পক্ষে মুখস্থ করা সম্ভব হবে না, বাট ফিউচারে যখনই টাইম পাবা আশা করি তুমি এগুলো মুখস্থ করে নেবা। কারণ প্রচুর, আমি বারবার বলছি যে মুখস্থ অর্থটা কিন্তু এই ক্লাসে আমি অন্তত 20 থেকে 30 বার বলে ফেলছি। কারণ কি, এইটা অনেক ইম্পর্টেন্ট। কেমিস্ট্রি পড়তে হলে পর্যায় সারণী বা যে মৌলগুলোর বৈশিষ্ট্য বা মৌলগুলোর পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর জানা লাগবেই। তুমি এডমিশন টেস্ট বলো, যেইখানে বলো, তোমার পরীক্ষা বলো বা এডমিশন টেস্ট বলো, সব জায়গায় তোমাকে পারমাণবিক সংখ্যা তো কখনো দিবে না। পারমাণবিক ভর অনেক ক্ষেত্রে দিয়ে দেয় ম্যাথ করার ক্ষেত্রে, বাট পারমাণবিক সংখ্যা কোথাও দিবে না। পারমাণবিক সংখ্যা তোমার মুখস্থ থাকা লাগবেই। তো এখন কি করবা, তোমার মুখস্থ করবা না? তোমাদের তো সবাই অনেকেই বলে, অনেক স্যাররা বলে যে মুখস্থ করার কোনো দরকার নেই। ভাই লাগে, কিছু জিনিস মুখস্থ করা লাগে। কনসেপ্টটা তো তুমি বুঝলা যে সোডিয়াম একটা মৌল, এর পারমাণবিক সংখ্যা 11, মানে এর কেন্দ্রে 11টা প্রোটন থাকে এবং নিউট্রাল অবস্থায় এর বাইরে 11টা ইলেকট্রন থাকে এবং এর পারমাণবিক ভর 23। বুঝলা? এখন বুঝার পর এটা মনে রাখতে হবে না? অবশ্যই মনে রাখা লাগবে। তো ট্রাই করো মুখস্থ করার। এই তো। সো মুখস্থ কীভাবে করবা, তোমাদের জাস্ট ফটোকপি করে এই পৃষ্ঠাটা তোমাদের টেবিলের সামনে টানায় রাখতে পারো। আর কারো যদি ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম না থাকে, টাকা পয়সা খুব বেশি থেকে থাকে, তাহলে তোমরা বিভিন্ন ধরনের এই যে এরকম শোপিস পাওয়া যায়, সবগুলো মৌলের একটু একটু টুকরা, তারপর নিচে যে ভর এবং নাম লেখা থাকে এবং ওই মৌলটার নমুনা, কোনো ক্ষেত্রে নমুনা দেওয়া থাকে, আর কোনো ক্ষেত্রে যেগুলো স্বাভাবিক অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায়, দিলে কোনো প্রবলেম হয় না, ওগুলো নমুনা দেওয়া থাকে। আর যেগুলো প্রকৃতিতে পাওয়া যায় না বা তেজস্ক্রিয় যেগুলো প্রবলেম হয় বা যেগুলো খুব দামি, ওগুলো দেওয়া হয় না, ওগুলো জাস্ট সিম্বল আকারে বা পিকচার দিয়ে দেওয়া হয়। তো এইরকম বিভিন্ন শোপিস পাওয়া যায়, তোমরা এগুলো কিনে নিতে পারো। 1000 টাকার মতো, 1 থেকে 1500 টাকার মতো দাম। সুন্দর টেবিলে সাজাই রাখতে পারো। তো আমি কোথা থেকে কিনতে পারো আমি লিঙ্ক কমেন্টে ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর আমি এগুলো ভুলে যাই, তোমরা যদি আমি ভুলে যাই একটু কমেন্ট করে জানাই দিও যে ভাই এটা বলছিলেন ক্লাসের মাঝখানে যে এই পিরিয়ডিক টেবিল এলিমেন্টসের এই প্রোডাক্টটা কোথায় পাওয়া যায়, আমি দিয়ে দেবো। তো এই পর্যায় সারণী সম্পর্কিত কথাবার্তা। এখন পিছনে যেগুলো পড়ে আসছি, যে বলছিলাম যে সূত্রগুলো পরবর্তীতে বুঝাইতেছি, ওগুলো আমরা ফেরত যাই। তো এই যে পর্যায় সারণী পড়লাম, সর্বপ্রথম যিনি আবিষ্কার করছিলেন কি পর্যায়গুলোকে, মানে মৌলগুলোকে একটা অর্গানাইজড সাজানোর চেষ্টা করছিলেন, উনি বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে। উনি 1789 সালের দিকে। তো এইটার ব্যাপারে খুব একটা সূত্র নাই, তো পড়ার দরকার নেই, এটা তো জাস্ট ইতিহাসে জানার জন্য জানলাম। তারপর ডোবেরেইনের নামে একজন বিজ্ঞানী 1829 সালে উনি লক্ষ্য করেন যে 3টা মৌলকে তাদের পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজালে দ্বিতীয় মৌলে পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলে পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক। মানে কি, মানে 3টা মৌলকে আমি যদি সাজাই ক্রম অনুসারে, ধরো আমি পেনটা নিই, এই যে এইটা নিই, রেড নিব, হ্যাঁ রেডই নিই, আচ্ছা রেড নিলাম, রেড না এটা পিঙ্ক বলে মেবি, আচ্ছা পিঙ্ক নিলাম। তারপর 3টা মৌলকে যদি ক্রম অনুসারে সাজাই, তো ডোবেরেইনের কী করেছিলেন, যেই 3টা সাজাইছিলেন ওই 3টার উদাহরণ দেওয়া আছে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। তো ক্লোরিনের পারমাণবিক ভর কত? ক্লোরিনের পারমাণবিক ভর 35.5। তো ক্লোরিনের পারমাণবিক ভর 35.5। তারপর ব্রোমিনের পারমাণবিক ভর কত? ব্রোমিনের পারমাণবিক ভর 80। এবং আয়োডিনের পারমাণবিক ভর কত? আয়োডিনের পারমাণবিক ভর 127। এখন এটাকে যদি পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজায়, মানে ছোট থেকে বড় ক্রম অনুসারে এরকম করে সাজায়, তাহলে কি হবে? প্রথমে লিখতে হবে ক্লোরিন, তারপর কি, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। এটি তো এরকম, তাই না? তো সবচেয়ে বড় আয়োডিন, তারপর কি, তারপর ছোট ব্রোমিন, তারপর সবচেয়ে ছোট ক্লোরিন। এ পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজাইলাম। এখন ওনার সূত্র অনুযায়ী কি বলছে যে
যে প্রথমটা এবং তৃতীয়টার পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক হচ্ছে মাঝখানেটা, মানে প্রথমটা এবং তৃতীয়টার, প্রথমটা এবং শেষটার যে পারমাণবিক ভর এই দুইটা যদি যোগ করে গড় করি তাহলে হচ্ছে মাঝখানেটা পাওয়া যায়। তো আমরা এই তিনটা করে দেখি। ক্লোরিন এবং আয়োডিন এই দুইটার পারমাণবিক ভর কত? 35.5 প্লাস 127। তো 35.5 প্লাস 127 127 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 2। তো এক্ষেত্রে আমরা কত অ্যান্সার পাই? অ্যান্সার পাই হচ্ছে 81.25 বা অ্যাপ্রক্সিমেটলি 80। তো উনি হচ্ছে সূত্রে এইটাই বলছেন, ওনার সূত্রে এইটাই বলছেন যে কোনো মৌলকে বা কোনো তিনটা মৌলকে, মানে উনি যেটা পর্যবেক্ষণ করেছেন যে তিনটা মৌলকে তাদের পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজালে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক হয়। মানে ক্রমানুসারে সাজালে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক হচ্ছে দ্বিতীয়টা বা মাঝখানেটা। এটাকে ডোবেরিনের ত্রয়ী সূত্র বলা হয়ে থাকে। তো এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য না, উনি এইটার ক্ষেত্রে বের করছেন, এটার ক্ষেত্রে প্রযোজ্য। একবার প্রত্যেকটা মৌল তুমি পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজাইলে এরকম পাওয়া, ব্যাপারটা এরকম না, বাট অনেক ক্ষেত্রে হয়। তো তখন পর্যন্ত কিন্তু এই যে পারমাণবিক সংখ্যা, তারপর হচ্ছে পর্যায় সারণী আবিষ্কার হয়নি। তো উনি হচ্ছে জাস্ট সূত্র দিয়েছিলেন, এবং এইখানে ওনার নাম কেন ইনক্লুড করা হয়েছে? যে পরমাণুকে অর্গানাইজড সাজানোর জন্য এইটারও একটা গুরুত্ব আছে। তো এটা ডিলিট করে দিই। তারপরে কি আছে? তারপরে সূত্রটা আমরা দেখি। ও আচ্ছা, হয় না কেন? ওকে, এরপর হচ্ছে বিজ্ঞানী জন নিউল্যান্ড, ওনার সূত্রটা কী ছিল? যে 1864 সালে উনি বলেন যে তিনটা, মানে কি বলে, তিনটা না তো এখানে, যদি মৌলগুলোকে তাদের পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয় তবে যে কোনো মৌলের ধর্ম তাদের অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। তো এইটা কীরকম আমি সাজাই, উনি যেভাবে সাজাইছিলেন ওই সূত্রটা আমি একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজালে উনি যেভাবে সাজাইছিলেন সেটা হচ্ছে হাইড্রোজেন, তারপর হচ্ছে লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম, তারপর হচ্ছে বোরন, তারপর কার্বন, তারপর হচ্ছে নাইট্রোজেন, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে ফ্লোরিন, তারপর সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে সিলিকন, তারপর হচ্ছে ফসফরাস, তারপর হচ্ছে সালফার, আর সামনে আসছে ক্লোরিন, এভাবে লেখে। তো এরপর হচ্ছে উনি কী বলেন, ওনার সূত্র অনুসারে যে অষ্টম মৌলের পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে, তো এটা হচ্ছে পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে এইরকম হয়, পারমাণবিক সংখ্যা না কিন্তু পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে এরকম হয়। তো এটা কিন্তু হচ্ছে তোমাদের বই কিন্তু উদাহরণ দেওয়া নাই কোনো, তো তারপর আমি দিয়ে দিচ্ছি। তো পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে যে কোনো মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। যেমন সোডিয়ামের সাথে কোনটার মিলে যায়? সোডিয়ামের সাথে হচ্ছে লিথিয়ামেরটা মিলে যায়। তো সোডিয়াম কোথায়? এই যে 8 নম্বর মৌলেরটা মিলে যায়। তারপর কোনটার সাথে কোনটা মিলে যায়? বেরিলিয়ামের সাথে ম্যাগনেসিয়ামেরটা মিলে যায়। তো এই হচ্ছে নিউল্যান্ড, বিজ্ঞানী জন নিউল্যান্ডের অষ্টক সূত্র, যে কোনো মৌলকে বা কোনো কিছু মৌলগুলোকে তাদের পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে তাদের ধর্ম মানে অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। তো এই হচ্ছে বিজ্ঞানী জন নিউল্যান্ডের সূত্র। এরপর কি? এরপর হচ্ছে যে বিজ্ঞানী ডিমিট্রি মেন্ডেলিভ, উনি হচ্ছে আমাদের পর্যায় সারণী দান করেন, যেই পর্যায় সারণীটা এটা। তো ওনার পর্যায় সারণীর সাফল্যটা কী ছিল বা ওনার পর্যায় সারণীর অ্যাডভান্টেজগুলো কী ছিল, উনি কী কী করছিলেন? ওই সময় পর্যন্ত মৌল আবিষ্কৃত হয়েছে কিন্তু 63টা। যে মেন্ডেলিভ 1869 সালের দিকে যে সময় পর্যায় সারণী আবিষ্কার করেন, ওই সময় হচ্ছে 63টা মৌল আবিষ্কৃত হয়েছে, এবং উনি হচ্ছে ওই সময় যে পর্যায় সারণী তৈরি করেন ওইটায় 67টা মৌলের স্থান ছিল। 4টা কিন্তু ওই সময় পর্যন্ত আবিষ্কার হয় নাই। উনি কিন্তু ভবিষ্যৎবাণী করে গেছেন, ওই সময় আবিষ্কার হয় না, ওইটা তো উনি ভবিষ্যৎবাণী করছেন যে এইটা ফিউচারে আবিষ্কার হবে। তো এই জন্য হচ্ছে হয়তো ওনাকে যে পর্যায় সারণীর জনক বলা হয়ে থাকে, যে ফাদার অফ পিরিয়ডিক টেবিল, মেবি কোথায় যেন পড়ছিলাম। যাই হোক, এই যে ডিমিট্রি মেন্ডেলিভ, উনি হচ্ছে মানে ওনার পর্যায় সারণীর যেই অ্যাডভান্টেজ সেগুলো। বাট প্রবলেম কী ছিল? প্রবলেম হচ্ছে উনি যেহেতু পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজাইছে, পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে সাজায় নেয় বা পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে পর্যায় সারণী তৈরি করে নেয়, এক্ষেত্রে কিছু প্রবলেম দেখা গেছে, বা কিছু অবস্থান, কিছু মৌলের অবস্থান কিছু জায়গায় এমনভাবে ছিল যেগুলো আসলে পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজালে এগুলো ঠিকভাবে হয় না। তো এই প্রবলেমটাই সলভ করেন কে? বিজ্ঞানী হেনরি মোসলে। উনি সাজান কীভাবে? উনি হচ্ছে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা হিসেবে বা পারমাণবিক সংখ্যা দিয়ে মৌলগুলোকে সাজান, এবং হচ্ছে উনি পর্যায় সারণী তৈরি করেন। এরপর হচ্ছে আস্তে আস্তে বিভিন্ন মৌল আবিষ্কার হয়, এবং সর্বশেষ আমরা যেটা পাই সেটা হচ্ছে IUPAC প্রদান করছে 118টা মৌল আছে টোটাল। এই 118টা মৌল নিয়ে আমাদের আধুনিক পর্যায় সারণী গঠিত হয়েছে। তো এই হচ্ছে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল নিয়ে
আপাতত কথাবার্তা। আশা করি এতটুকু বুঝছো। তারপরে এরপরের ক্লাসগুলোতে আমরা হচ্ছে এগুলো কীভাবে মুখস্থ রাখতে হয় এবং হচ্ছে এই যে গ্রুপগুলোর 18টা গ্রুপ এগুলোর বৈশিষ্ট্য কীরকম এগুলো হচ্ছে, তারপর হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস দেখি আমরা কীভাবে বলে দিতে পারবো কোন মৌলটা কোথায় অবস্থান করতেছে, এই যে পর্যায় সারণীর কোথায় অবস্থান করতেছে, কত নম্বর সারির কত নম্বর কলামে অবস্থান করতেছে, সব কিছু ইলেকট্রন বিন্যাস দেখে বলে দিতে পারবো। তো এইটা হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে আমরা জানার চেষ্টা করব। আমাদের এর পরের টপিক হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পিরিয়ডিক টেবিল। এই পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো, তো আমরা এতক্ষণ পর্যন্ত বা এর আগের ক্লাসের আগের পাঠগুলোতে পর্যায় সারণী কী, পর্যায় সারণী কেন দরকার, কীভাবে আবিষ্কৃত হয়েছে, কোন বিজ্ঞানী কী অবদান রাখছে, সবগুলো বিষয়ে প্রাথমিক একটা ধারণা পাইছি। এখন হচ্ছে আমরা এটার ভিতর ডিপে যাব, মানে ভিতরে যাওয়ার চেষ্টা করবো এবং পর্যায় সারণীর আসলে আমাদের কী কাজে লাগে, রিয়েল লাইফে বা কেমিস্ট্রিকে পড়তে গেলে বা রসায়নকে পড়তে গেলে পর্যায় সারণী আমাদের কী কাজে লাগে সেগুলো জানার চেষ্টা করব। তো এই টপিকটা হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ পিরিয়ডিক টেবিল। আশা করছি ক্লাসের আগের পার্ট দেখার ফলে তোমরা হচ্ছে মানে ক্লাসের আগের পার্ট দেখার পরেই তোমরা হচ্ছে যে পর্যায় সারণীর এটা মুখস্থ করে ফেলছো, 30টা মৌল, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর ডিটেলসে মুখস্থ করে ফেলছো। যদি না করে ফেলো মানে ওটা না হয়ে থাকে মুখস্থ, অবভিয়াসলি মুখস্থ করার চেষ্টা করবা, এটা অনেক কাজে লাগবে। আচ্ছা, আমরা পড়াশোনায় ফেরত যাই। পর্যায় সারণীর বৈশিষ্ট্য বা পিরিয়ডিক টেবিলের ক্যারেক্টারিস্টিক, এটার প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় বা ডিটারমাইনিং দ্য পজিশন অফ এলিমেন্টস ইন দ্য পিরিয়ডিক টেবিল। ক্লাসের শুরুর দিকে আমি কি বলছিলাম যে পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান এটা আমরা জাস্ট ইলেকট্রন বিন্যাস দেখে বলে দিতে পারবো। একটা মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা যদি করতে পারি ভালোভাবে বা সঠিকভাবে করতে পারি, তখন ওই ইলেকট্রন বিন্যাসটা দেখে আমরা বলে দিতে পারবো যে পর্যায় সারণীতে এই মৌলটা এই জায়গায় অবস্থান করে বা এই নির্দিষ্ট এই জায়গাটা অবস্থান করে, জাস্ট ইলেকট্রন বিন্যাস দেখে বলে দিতে পারবো। এইটা কিভাবে করব, এই ইন্টারেস্টিং ব্যাপারটা আমরা এখন জানার চেষ্টা করব। তো চলো শুরু করি। এটার কিছু রুল আছে, এটা বের করার জন্য কিছু রুল আছে। তো রুলটা কি, প্রথম হচ্ছে আমাদের মানে গ্রুপ সংখ্যা, মানে গ্রুপ এবং পর্যায় আলাদাভাবে নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে পর্যায় নাম্বার বা পিরিয়ডিক নাম্বার, সেটা নির্ণয় করার চেষ্টা করব। আমরা পর্যায় সারণী পড়ার সময় কী পড়ছিলাম, একটা পর্যায় সারণীতে মানে আমাদের পর্যায় সারণী যেটা সেটা হচ্ছে 7টা পর্যায় থাকে এবং 18টা গ্রুপ বা খাড়া স্তম্ভ থাকে বা 18টা কলাম থাকে। 7টা পর্যায় বা 7টা রো থাকে এবং 18টা কলাম বা 18টা গ্রুপ থাকে। তো প্রথমে হচ্ছে আমরা শিখব যেটা হচ্ছে পর্যায় নাম্বার নির্ণয় করা বা পিরিয়ডিক নাম্বার নির্ণয় করার পদ্ধতি, সেটা শিখব। তো এটা নির্ণয় করব কিভাবে, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস যদি লক্ষ্য করি তাহলে মৌলটির ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের বা সর্বোচ্চ প্রধান শক্তি স্তরের নম্বর হচ্ছে মৌলটির পর্যায় নাম্বার বা পিরিয়ডিক নাম্বার। আশা করি এটা বুঝো নাই তোমরা, আমি ইলেকট্রন বিন্যাস করে দেখাই তাহলে হয়তো বুঝবা তোমরা। ওকে, আমি পেন নিই। তো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করি, ধরো আমি হচ্ছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি। ম্যাগনেসিয়াম এর পারমাণবিক সংখ্যা কত, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। তো এখন ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p 6 3s2, দেখে হয় কিনা। তো 1s2 2s2 2p6 3s2, তাহলে 6 8 10 12। ওকে, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা করলাম। এখন কি বলছে এখানে যে মৌলটির ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের বা সর্বোচ্চ প্রধান শক্তি স্তর, সবচেয়ে বাইরের সর্বোচ্চ প্রধান শক্তি স্তরে কোনটা ইলেকট্রন প্রবেশ করছে, দেখো 3s। সর্বোচ্চ প্রধান শক্তি স্তর কোনটা, এখানে 3 না, তাহলে প্রধান শক্তি স্তরের নম্বর হচ্ছে মৌলটির পর্যায় নাম্বার। তো এখানে সর্বোচ্চ শক্তি স্তর কোথায় প্রবেশ করছে, 3 নম্বর শক্তি স্তরে প্রবেশ করছে। তো এইটা হচ্ছে মৌলের পর্যায় নাম্বার, এইটা হচ্ছে মৌলের পর্যায় নাম্বার। এই যে 3, কালারটা চেঞ্জ হয়ে গেছে, 3, এইটা হচ্ছে মৌলের পর্যায় নাম্বার। তার মানে ম্যাগনেসিয়াম কত নম্বর পর্যায়ে অবস্থিত বা কত নম্বর পিরিয়ডে অবস্থিত বা কত নম্বর রোতে অবস্থিত, 3 নম্বর পর্যায়ে অবস্থিত। তো আমরা দেখি ম্যাগনেসিয়াম আসলে 3 নম্বর পর্যায়ে অবস্থিত কিনা। এই যে দেখো ম্যাগনেসিয়াম 3 নম্বর পর্যায়ে না, এ হচ্ছে 1 নম্বর পর্যায়ে, এ হচ্ছে 2 নম্বর পর্যায়ে, এইটা হচ্ছে 3 নম্বর পর্যায়ে বা 3 নম্বর রোতে অবস্থিত। এই যে ম্যাগনেসিয়াম। এরপরে আরেকটা দেখি আমরা, এরপরে আরেকটা কোনটা দেখবো আমরা, এরপরে ধরো হাইড্রোজেন দেখি। হাইড্রোজেন তো সবচেয়ে সোজা, হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা 1, এর মানে এর ইলেকট্রন বিন্যাস 1s1। এটা সর্বোচ্চ কোন শক্তি স্তরে প্রবেশ করছে, প্রথম শক্তি স্তরে প্রবেশ করছে 1, তার মানে এটা হচ্ছে প্রথম পর্যায়ে অবস্থিত। তো এটা হাইড্রোজেন, এটা দেখি ঠিক হয়েছে কিনা। এই যে হাইড্রোজেন প্রথম পর্যায়ে অবস্থিত। তো আমরা যদি লিথিয়ামেরটা করি এরকম বের হবে, সোডিয়ামেরটা করিনি, ম্যাগনেসিয়ামেরটা করছি, এরকম বের হয়েছে। সোডিয়ামেরটা যদি করি তাহলে এরকম বের হবে। তারপর কে বা পটাশিয়ামেরটা যদি নিজেরা করি এরকমই বের হবে। তো আশা করি এতটুকু বুঝছো যে কোনো মৌলের
পর্যায় নাম্বার কিভাবে নির্ণয় করতে পারি বা পর্যায় সারণীতে কত নাম্বার পর্যায়ে এই মৌলটা অবস্থিত সেটা কিভাবে বের করতে পারি, সেটার নিয়মটা হচ্ছে মৌলটির ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের বা সর্বোচ্চ প্রধান শক্তি স্তরে যে ইলেকট্রনটা প্রবেশ করছে ওই শক্তি স্তরের নাম্বার। কয়টা ইলেকট্রন প্রবেশ করছে এইটা কিন্তু না, দেখো ম্যাগনেসিয়ামের এইখানে সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন আছে, এইটা কিন্তু না, সর্বশেষ কত নাম্বার শক্তি স্তরে প্রবেশ করছে। এখানে যদি 4s থাকতো তার মানে হচ্ছে 4 নাম্বার শক্তি স্তরে প্রবেশ করছে বা সর্বশেষ 4 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করছে। ইলেকট্রন বিন্যাস কিভাবে করলাম এটা কিন্তু আমি আগের অধ্যায়ে দেখাই, এই জন্য এই অধ্যায় আর নতুন করে দেখাইলাম না। ওইটা ভালো, যদি ইলেকট্রন বিন্যাস না বুঝে থাকো অবশ্যই ওইটা দেখে আসবা। যাই হোক, যেটা বলছিলাম যে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ প্রধান শক্তি স্তরে কোনটায় প্রবেশ করছে, 3 নম্বর শক্তি স্তরে প্রবেশ করছে। এই জন্য এটাকে কি লিখছি যে মানে এটার পর্যায় নাম্বার কত, এটার পর্যায় নাম্বার হচ্ছে 3 বা 3। আশা করছি এতটুকু বুঝছো। এটা ডিলিট করে দিই। আচ্ছা, আরেকটা করে তারপর হচ্ছে বুঝে। ধরো হচ্ছে ক্যালসিয়ামেরটা করি। ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম হচ্ছে 20। এর ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। তো কত হইল 6 6 6 2 8 2 10 10 আর 16 17 18 19 20। ওকে, হয়েছে, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। এখন দেখো এখানে সর্বশেষ কোন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করছে, সর্বশেষ কিন্তু এই যে 4s ইলেকট্রন প্রবেশ করছে। তার মানে ওই যে সর্বোচ্চ প্রধান শক্তি স্তরের নাম্বার, যে সর্বোচ্চ প্রধান শক্তি স্তরের যে নাম্বার 4, এইটা হচ্ছে এই মৌলের পর্যায় নাম্বার। তার মানে এই যে ক্যালসিয়াম কত নাম্বার পর্যায়ে অবস্থিত, 4 নাম্বার পর্যায়ে অবস্থিত। তো চলো দেখি আসলেই ক্যালসিয়াম 4 নাম্বার পর্যায়ে অবস্থিত কিনা। এই যে দেখো ক্যালসিয়াম 4 নম্বর পর্যায়ে অবস্থিত। এই যে 1 নম্বর পর্যায়ে, 2 নম্বর পর্যায়ে, 3 নম্বর পর্যায়ে, 4 নম্বর পর্যায়ে অবস্থিত ক্যালসিয়াম। আশা করি এতটুকু বুঝছো। তো এই হচ্ছে মৌলের পর্যায় নাম্বার নির্ণয় করার সূত্র বা পর্যায় নাম্বার নির্ণয় করার পদ্ধতি। এরপর হচ্ছে আমরা নেক্সটে চলে যাই। এরপরে কি আছে, এরপরে হচ্ছে মৌলের গ্রুপ নাম্বার নির্ণয়। আমরা পর্যায় সারণী পড়ার সময় কি পড়ছিলাম যে মৌলের হচ্ছে 7টা পর্যায় আছে এবং 18টা গ্রুপ বা 18টা কলাম আছে। 7টা পর্যায় বা 7টা রো আছে এবং 18টা গ্রুপ বা 18টা কলাম আছে। এখন হচ্ছে গ্রুপ নাম্বার নির্ণয় করতে পারি। তো গ্রুপ নাম্বার নির্ণয় করা শিখলে আমরা হচ্ছে যে কোনো মৌলের অবস্থান নির্ণয় করা শিখে যাবো। ধরো একটা মৌল কোনো এক জায়গায় অবস্থান করছে, এটা হয়তো অনেকেই বুঝো, ধরো এই জায়গায় অবস্থান করছে। এখন আমি কিভাবে বলতে পারবো, এখানে কিভাবে বলবো, এখানে ধরো এত নম্বর গ্রুপ অবস্থিত, এত নম্বর কলামে অবস্থিত, মানে এত নম্বর সারিতে বা এত নম্বর পর্যায়ে অবস্থিত, এত নম্বর কলাম অবস্থিত। তাহলে তো হচ্ছে আমরা সঠিক অবস্থানটা একেবারে বের করতে ফেলতে পারবো, তাই না? তো এইটাই হচ্ছে এটার নিয়ম যে পর্যায় সারণীর গ্রুপ নাম্বার এবং হচ্ছে পর্যায় নাম্বার যদি আমরা নির্ণয় করি আলাদাভাবে, তখন হচ্ছে মৌলটা কোথায় এটা বলে দিতে পারবো। এই জন্য হচ্ছে আমরা গ্রুপ এবং পর্যায় দুইটাই নির্ণয় করব। আচ্ছা, গ্রুপ নাম্বার নির্ণয় করার সূত্র কি? 3টা ফর্মুলা আছে, একটা জানি। প্রথমে 1 নম্বর ফর্মুলা কি, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের বা সর্বোচ্চ প্রধান শক্তি স্তর যদি শুধু এস অরবিটাল থাকে, তাহলে ওই এস অরবিটালে বিদ্যমান মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে মৌলটির গ্রুপ নাম্বার। এটা কীভাবে বের করি আমরা একটু আবার করে দেখি ইলেকট্রন বিন্যাস, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো ধরো আবার প্রথম ওই যে ম্যাগনেসিয়ামটাই করি। ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা কত, 12। এর ইলেকট্রন বিন্যাস কি, 1s2 2s2 2p6 3s2। এ হচ্ছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন কি বলছে এখানে দেখি, যে ইলেকট্রন বিন্যাসে বাইরে বা সর্বোচ্চ প্রধান শক্তি স্তরে, এখন দেখো সর্বোচ্চ কোন শক্তি স্তরে প্রবেশ করছে, 3s শক্তি স্তরে প্রবেশ করছে। এখন 3s অরবিটাল যদি মানে 3 অরবিটাল না তো সর্বশেষ যে অরবিটাল সেটা যদি শুধু এস অরবিটাল হয়ে থাকে, তাহলে ওই এস অরবিটালে বিদ্যমান মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে মৌলটির গ্রুপ নাম্বার। তো দেখো এখানে হচ্ছে এস অরবিটালে সর্বোচ্চ প্রবেশ করছে, মানে সর্বোচ্চ এস অরবিটালে প্রবেশ করছে, তাহলে এইটাই মোট কয়টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন আছে। তার মানে এইটা হচ্ছে মৌলটির গ্রুপ নাম্বার। আর পর্যায় নাম্বার কি, সর্বোচ্চ কোন শক্তি স্তরে প্রবেশ করছে ওই শক্তি স্তরের নাম্বারটা হচ্ছে ওইটার পর্যায় নাম্বার বা পিরিয়ডিক নাম্বার বা রো নাম্বার। আর গ্রুপ কোনটা, সর্বোচ্চ যে শক্তি স্তরে প্রবেশ করছে ওইটা যদি এস অরবিটাল হয়ে থাকে, এখানে যদি ডি হইতো বা হচ্ছে এফ হইতো অন্য কিছু হইতো, তখন কিন্তু আলাদা রুল আছে। বাট সর্বোচ্চ শক্তি স্তর এটা যদি এস অরবিটাল প্রবেশ করছে, এই জন্য হচ্ছে এখানে 1 নম্বর নিয়ম প্রযোজ্য হবে, যে সর্বোচ্চ শক্তি স্তরে শুধু এস অরবিটালে প্রবেশ করছে, সুতরাং এটার মানে ওইখানে ইলেকট্রন আছে, এস অরবিটাল ইলেকট্রন আছে 2টা, সুতরাং এটার গ্রুপ নাম্বার হচ্ছে 2। তো এটা আসলে ঠিক কিনা চলো দেখি। এই যে ম্যাগনেসিয়ামের সর্বোচ্চ শক্তি স্তর 3s, এটাই প্রবেশ করছে, মানে এটাই প্রবেশ করছে, এই জন্য হচ্ছে এটার পর্যায় নাম্বার হচ্ছে 3। এই যে ম্যাগনেসিয়ামের পর্যায় নাম্বার হচ্ছে 3 নম্বর পর্যায়ে প্রবেশ করছে। আমি
পেনটা নিয়ে দেখাই। এই যে 3 নম্বর পর্যায়ে প্রবেশ করছে এবং এই যে এটাই হচ্ছে সর্বোচ্চ যে শক্তি স্তর প্রবেশ করছে এটা হচ্ছে এস অরবিটাল প্রবেশ করছে এবং এটাই 2টা ইলেকট্রন আছে, এই জন্য এটার গ্রুপ নাম্বার হচ্ছে 2। এই যে 2 নম্বর, 1 নম্বর 2 নম্বর গ্রুপে অবস্থান। তাহলে এটা আমরা তো স্বাভাবিকভাবে বলে দিতে পারি, সুন্দরভাবে বলে দিতে পারি যে এটার হচ্ছে পর্যায় নাম্বার হচ্ছে 3। এই যে পর্যায় নাম্বার 3 এবং গ্রুপ নাম্বার হচ্ছে 2, তার মানে ম্যাগনেসিয়াম এই জায়গায় অবস্থিত। আমরা জাস্ট ইলেকট্রন বিন্যাস দেখিয়ে বলে দিতে পারি মৌলটা কোথায় অবস্থিত। এরপরে আরেকটা করে দেখি, চলো, তাহলে তো বুঝতে সুবিধা হবে। চলো পটাশিয়াম এটা করি। পটাশিয়াম কত? পটাশিয়াম হচ্ছে 19। তো পটাশিয়াম মানে হচ্ছে কে, যেটা হচ্ছে 19 190। এটার ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। এখন দেখো এটা সর্বোচ্চ কোন শক্তি স্তরে প্রবেশ করছে? 4s শক্তি স্তরে প্রবেশ করছে। তার মানে এটার পর্যায় নাম্বার কত? পর্যায় নাম্বার হচ্ছে 4 এবং সর্বোচ্চ যে শক্তি স্তরে প্রবেশ করছে ওটা হচ্ছে এস অরবিটাল একটা। 4s হোক 3s হোক 2s ওইটা ডাজেন্ট ম্যাটার। সর্বোচ্চ যে শক্তি স্তরে প্রবেশ করছে ওইটা হচ্ছে এস অরবিটাল এবং যেহেতু এস অরবিটালে প্রবেশ করছে এবং এস অরবিটাল ইলেকট্রন সংখ্যা কয়টা? একটা ইলেকট্রন। তার মানে এটা হচ্ছে 1 নম্বর গ্রুপের অংশ। আশা করি এটা বুঝছো। এই দেখো দুইটা আবার একটু সাইড বাই সাইড কম্পারিজন করো। এটা একটু তোমাদের মাথায় ঢুকাইতে অসুবিধা হয়, বাট একেবারে ঠান্ডা মাথায় চিন্তা করে ঠান্ডা মাথায় ঢুকাও যে সর্বোচ্চ যে শক্তি স্তরে প্রবেশ করছে ওই শক্তি স্তরের নাম্বারই হচ্ছে ওই মৌলের পর্যায় নাম্বার। এখানে সর্বোচ্চ শক্তি স্তরে প্রবেশ করছে 3 নম্বর পর্যায়ে, এই জন্য হচ্ছে এটা পর্যায় নাম্বার হচ্ছে 3 এবং সর্বোচ্চ এখানে সর্বোচ্চ কোন শক্তি স্তরে প্রবেশ করছে? 4s শক্তি স্তরে প্রবেশ করছে। এখানে সর্বোচ্চ শক্তি স্তর কোনটা? 4, এজন্য এটার পর্যায় নাম্বার হচ্ছে 4 এবং সর্বোচ্চ যে শক্তি স্তরে প্রবেশ করছে ওইটা যদি এস অরবিটাল হয়ে থাকে, এইটা যদি শুধুমাত্র এস অরবিটাল হয়ে থাকে তাহলে এই এস অরবিটালে যেই কয়টা ইলেকট্রন আছে ওইটাই হচ্ছে ওর গ্রুপ নাম্বার। এক্ষেত্রে এস অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে, সুতরাং এটার গ্রুপ কত? 1 নম্বর। তো দেখি এটা ঠিক হয়েছে কিনা, কে বা পটাশিয়াম এটা ঠিক হয়েছে কিনা। এই যে দেখো, কই আমার পেন গেল, কই, এই যে 1 নম্বর গ্রুপের অংশ, এই যে পটাশিয়াম 1 নম্বর গ্রুপের অংশ। আশা করি এতটুকু ভালোভাবে বুঝছো। যদি না বুঝে থাকো একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, ঠান্ডা মাথায় বইটা পড়ো, বইতে ডিটেলসে লেখা আছে, একবার ভালোভাবেই লেখা আছে এটা, তো আশা করি বুঝে যাওয়া। আচ্ছা, কোথায় গেল আমার পেন, কোথায় গেল? ওকে, এরপর কি আছে? এরপর হচ্ছে 2 নম্বর নিয়ম আছে। এটার তো মানে সব ক্ষেত্রে তো এরকম সেম হবে না, আমি বলছি 3টা নিয়ম আছে টোটাল। 2 নম্বর নিয়ম কি? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের শক্তি স্তরে এস এবং পি অরবিটাল, দেখো এতক্ষণ যেগুলো পড়ছিলাম সর্বোচ্চ শক্তি স্তর ছিল সেগুলো শুধু এস এবং পি মানে শুধুমাত্র এস অরবিটাল ছিল, বাট সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে যদি থাকে যে এস এবং পি অরবিটাল দুইটাই যদি থাকে সেক্ষেত্রে এস এবং পি এই 2 অরবিটাল থাকা মোট ইলেকট্রনের সঙ্গে 10 যোগ করলে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যাটা হচ্ছে ওই মৌলের গ্রুপ নাম্বার। একটু কমপ্লেক্স, তাই না? দেখো আমরা হচ্ছে আবার এটা করি, শুরু করি ম্যাগনেসিয়াম দিয়েই। ধরো হচ্ছে আমরা কোন পেনটা নেই, এই ইয়েলোটাই নিই, ম্যাগনেসিয়ামেরটা আবার করি। ম্যাগনেসিয়ামেরটা কী ছিল? ম্যাগনেসিয়াম হচ্ছে 12। তা ইলেকট্রন বিন্যাস কী ছিল? 1s2 2s2 2p6 3s2 এটা ছিল। এখন দেখো সর্বোচ্চ শক্তি স্তর কত ছিল? এই যে 3 এবং এখানে কি ছিল? শুধুমাত্র এস ছিল, 3 এস ছিল। 3p কি আছে এখানে? 3p কিন্তু নাই। এখানে কি বলছে? যদি সর্বোচ্চ শক্তি স্তরে এস এবং পি 2টা অরবিটালই থাকে, মানে সর্বোচ্চ শক্তি স্তরের ক্ষেত্রে 2টা অরবিটালে যদি ইলেকট্রন প্রবেশ করে তখন ওই 2টা যোগ করতে হবে, একসাথে যোগ করতে হবে এবং তার সাথে আরও 10 যোগ করতে হবে, তখন হচ্ছে আমরা এর গ্রুপ নাম্বারটা পেয়ে যাব। তো এরকম কোনটা আছে আমরা ওইটা দেখার চেষ্টা করি। ধরো হচ্ছে নাইট্রোজেন নিলাম, নাইট্রোজেন কত? 7। নাইট্রোজেন 7 হলে এটার ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p3। এখন দেখো এটা সর্বোচ্চ কোন শক্তি স্তরে প্রবেশ করছে? সর্বোচ্চ হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে প্রবেশ করছে। সর্বোচ্চ প্রধান শক্তি স্তর কত? 2। কিন্তু এখানে 2 এর ক্ষেত্রে অরবিটাল কয়টা? এস এবং পি 2টা অরবিটালে প্রবেশ করছে না, সেক্ষেত্রে কী হবে? এই নিয়ম অনুযায়ী এটার ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে মানে ইলেকট্রন বিন্যাস দিয়ে যদি গ্রুপ নির্ণয় করতে চাই সেক্ষেত্রে কী হবে? এই যে 2 যোগ 3 যোগ 10, তখন যেটা পাবো 2 যোগ 3 যোগ 10 15। এই 15 হচ্ছে নাইট্রোজেনের গ্রুপ নাম্বার। আশা করি বুঝছো। আমি আবার বলি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের সর্বশেষ যেটা প্রবেশ করে সেইখানে যদি এস এবং পি 2টাই থাকে, সর্বশেষ যেটা প্রবেশ করছে সেইটা যদি এস এবং পি 2টাই থাকে তখন হচ্ছে এস এবং পি এ যেই ইলেকট্রনগুলো আছে ওই ইলেকট্রন 2টা যোগ করতে হবে, মানে ওই ইলেকট্রন সংখ্যা 2টা যোগ করতে হবে এবং তার সাথে আরও 10 যোগ করতে হবে, তখন হচ্ছে আমরা ওই যে গ্রুপ নাম্বারটা পেয়ে যাবো, ওইটার গ্রুপ নাম্বারটা পেয়ে যাবো। বাট পর্যায় সংখ্যা কিন্তু আগের মতোই, পর্যায় সংখ্যার রুল কিন্তু একটাই ছিল যে সর্বোচ্চ যে শক্তি স্তরে প্রবেশ করছে ওই শক্তি স্তরে যে নাম্বারটা ওইটা হচ্ছে গ্রুপ নাম্বার। এখন দেখো এখানে
নাইট্রোজেনের সর্বোচ্চ কোন শক্তি স্তরে প্রবেশ করছে 2 নাম্বার শক্তি স্তরে প্রবেশ করছে, সুতরাং এটার কিন্তু পর্যায় নাম্বার কিন্তু 2ই থাকবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। বাট গ্রুপ নাম্বার নির্ণয় করার ক্ষেত্রে এটার হচ্ছে মানে ভেরিয়েশন হবে, এটা রুল চেঞ্জ হবে, একটু নিয়ম 1 না প্রযোজ্য হয়, নিয়ম 2 প্রযোজ্য হবে। আশা করি এটা বুঝছো। আমি আরও একটা উদাহরণ দেখাই। আচ্ছা এইটা আগে দেখাই যে নাইট্রোজেন এটা ঠিক হয়েছে কিনা। তো চলো নাইট্রোজেনটা কই গেল, এই যে দেখো এখানে দেখো, এই যে এখানে কি বলছিলাম যে নাইট্রোজেনের সর্বোচ্চ কোন শক্তি স্তরে প্রবেশ করছে, দ্বিতীয় শক্তি স্তরে প্রবেশ করছে, সুতরাং এটা হচ্ছে 2 নাম্বার পর্যায়ে। এই যে নাইট্রোজেন কিন্তু 2 নাম্বার পর্যায়ে। এখন দেখো এখানে কি বলছি যে হচ্ছে গ্রুপ নাম্বার কিভাবে নির্ণয় করছি, গ্রুপ নাম্বার কত নির্ণয় করছি 15 নাম্বার। এই দেখো এটা হচ্ছে 15 নাম্বার গ্রুপ অবস্থিত নাইট্রোজেন। 15 নাম্বার গ্রুপে কেন, সর্বোচ্চ যে শক্তি স্তর প্রবেশ করছে এখানে এসও আছে এবং পি অরবিটাল 2টি আছে, তো এই ক্ষেত্রে 2টা যোগ করছি, 2 এবং 3 যোগ করছি এবং তার সাথে আরও 10 যোগ করছি, তারপর হচ্ছে আমরা গ্রুপ নাম্বারটা পাইছি। তো আশা করি এতটুকু বুঝছো। এরপর হচ্ছে আমরা আরও একটা করে দেখি, তাহলে হয়তো ভালোভাবে বুঝবো। কোথায় গেল আমার পেন? ওকে, এরপর যেটা করব সেটা হচ্ছে কোনটা করা যায়, এরপর কোনটা করা যায়, আচ্ছা ফ্লোরিনই করি, ছোটটাই 9। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। তো এটার ইলেকট্রন বিন্যাস কীরকম, 1s2 2s2 2p5। এখন দেখো এইটা সর্বোচ্চ কোন শক্তি স্তরে প্রবেশ করছে, সর্বোচ্চ দ্বিতীয় শক্তি স্তরে প্রবেশ করছে ইলেকট্রনগুলো, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে প্রবেশ করছে। তার মানে এটার পর্যায় নাম্বার কত, এটার পর্যায় নাম্বার হচ্ছে 2। কিন্তু এটার গ্রুপ নাম্বার কি মানে আগের মতোই কেন হবে না, কারণ এখানে এস এবং পি 2টা অরবিটাল আছে। সো এক্ষেত্রে যদি এস এবং পি এবং 2টা অরবিটাল যদি থাকে, সর্বোচ্চ যেই শক্তি স্তর প্রবেশ করছে ওইটাই, বা সর্বশেষ যে এখানে ইলেকট্রন প্রবেশ করছে ওইখানে যদি এস এবং পি 2টাই থাকে, তখন কি হবে, এই 2টা যোগ করতে হবে। সেক্ষেত্রে এটা যোগ করব 2 + 5 + 10, এর সাথে আরও 10 যোগ করব, তারপর যেটা পাবো সেটাই হচ্ছে এটার গ্রুপ নাম্বার। তাহলে 10 + 5 + 2 কত হয়, 17। তো 17 হচ্ছে গ্রুপ, মানে ফ্লোরিন হচ্ছে 17 নম্বর গ্রুপে অবস্থিত। তো দেখি এটা ঠিক হয়েছে কিনা, ফ্লোরিন কত নম্বর গ্রুপে অবস্থিত। এই যে দেখো ফ্লোরিন হচ্ছে 17 নম্বর গ্রুপে অবস্থিত। এই যে ফ্লোরিন 17 নম্বর গ্রুপে অবস্থিত। এখান থেকে গুনে গুনে যাও, এই যে উপরে লেখা আছে তোমাদের বইতে যে 4টা দেওয়া আছে বা পর্যায় সারণীতে দেওয়া আছে ওইখানে কিন্তু ভালোভাবে লেখা আছে, আবার এখানে লেখাটা বোঝা যাচ্ছে না। ফ্লোরিন 17 নম্বর গ্রুপে অবস্থিত এবং কত নম্বর পর্যায়ে অবস্থিত, 2 নম্বর পর্যায়ে অবস্থিত। আশা করি এগুলো ভালোভাবে বুঝছো। এরপরে কি আছে, এরপর হচ্ছে আমাদের সর্বশেষ রুল যেটা গ্রুপ নাম্বার নির্ণয়ের, যে কোনো মোড়ের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে সেটা লক্ষ্য করতে হবে, এবং তার আগের প্রধান শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে তাহলে এই ডি অরবিটালের সংখ্যাও গণনা করে নিতে হবে। এখন উক্ত এস এবং ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা যোগ করলে যে সংখ্যা পাওয়া যাবে ওইটা হচ্ছে মৌলের গ্রুপ নাম্বার। একটু আগের রুলটার মতোই সিমিলার, যে সর্বশেষ যেই শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে ওই সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন যদি মানে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন যদি এস এবং পি অরবিটাল থাকে তখন ওই দুইটা যোগ করতে হবে, সাথে 10 যোগ করতে হবে। আর সর্বশেষ শক্তি স্তরে যদি এস এবং ডি অরবিটাল থাকে, মানে ডিও যদি থাকে, এখানে নিয়মটা কিরকম, সর্বশেষ যে শক্তি স্তর সেটা যদি এস অরবিটাল থাকে এবং তার আগে যদি ডি থাকে তাহলে ওই ডিটাও কাউন্টে নিতে হবে। কেমন ব্যাপারটা একটু দেখে। প্রথমে কি করছিলাম, প্রথমে হচ্ছে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে করছিলাম। তো ম্যাগনেসিয়ামেরটা আবার একটু দেখাই, বারবার দেখা দিয়েছি, 1s2 2s2 2p6 3s2। এখন দেখো এখানে সর্বশেষ শক্তি স্তর কোনটা, সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3s বা এস অরবিটাল। এখন দেখো এস অরবিটাল, এটার আগে কি কোনো ডি অরবিটাল আছে, ডি অরবিটাল নাই, শুধুমাত্র এস অরবিটাল আছে। শুধুমাত্র এস অরবিটাল থাকার কারণে এইটা যেই কয়টা ইলেকট্রন ওইটা হচ্ছে গ্রুপ নাম্বার। বাট এর আগে যদি ডি অরবিটাল থাকতো, এটা কিরকম আমি আর একটা বড় মৌলের ক্ষেত্রে দেখাই যেগুলো পারমাণবিক সংখ্যা অনেক বড়, সেগুলোর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে কীরকম হবে। ধরো কোনটা চিন্তা করলাম, টাইটেনিয়াম চিন্তা করলাম। টাইটেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 22। এর ইলেকট্রন বিন্যাস কীরকম, 1s2 2s2 2p6 3s2 3p6 3d2 4s2। এখন দেখো এখানে সর্বশেষ কোন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করছে, 4 বা 4 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করছে। তার মানে এটা হচ্ছে 4 নম্বর পর্যায়ে, এটা তো দেখেই বলে দিতে পারি। বাট এটার গ্রুপ নাম্বার কত হবে, এখন তুমি প্রথমে যদি দেখো তাহলে বলে দেবা যে এখানে শুধুমাত্র এস অরবিটাল আছে, সর্বশেষ শক্তি স্তর এস অরবিটাল আছে, তার মানে 2 নম্বর গ্রুপ অবস্থিত। না, এই যে এস অরবিটাল এর আগে কিন্তু ডি অরবিটাল আছে, এর আগে যদি ডি অরবিটাল থাকে তাহলে এই দুইটা একসাথে যোগ করে নিতে হবে। তো এই দুইটা যদি একসাথে যোগ করি কত হবে, 2 + 2 = 4। 2 প্লাস এখানে না, এখানে করি, কোথায় করব, এখানে করি, 2 + 2 = 4। মানে এটা হচ্ছে টাইটেনিয়াম 4 নম্বর গ্রুপে অবস্থিত। তো দেখি টাইটেনিয়াম আসলে 4 নম্বর গ্রুপে অবস্থিত কিনা। কোথায় গেল 4 নম্বর, এই যে দেখো টাইটেনিয়াম 4 নম্বর গ্রুপে অবস্থিত। টাইটেনিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে কি পাইছিলাম, টাইটেনিয়াম হচ্ছে 4 নম্বর পর্যায়ে অবস্থিত, 4 নম্বর পর্যায়ে। তো 1 2 3 4, এই যে
4 নম্বর পর্যায়ে অবস্থিত এবং গ্রুপ কত গ্রুপ নাম্বার হচ্ছে 4 তো 4 4 4 4 নম্বর পর্যায়ে 4 নম্বর গ্রুপ অবস্থিত তো আশা করি এটা বুঝছো এখন হচ্ছে আমি যদি আবার একটু রিভিউ করি ব্যাপারগুলো কোথায় গেল এই যে একটা ছক আছে এটা দিয়ে দেখে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা হচ্ছে মৌলের কত নম্বর পর্যায়ে বা কত নম্বর গ্রুপ বা শ্রেণীতে অবস্থান করে এটা আমরা বের করে ফেলতে পারি কিভাবে পর্যায় নাম্বার কিভাবে বের করতে পারবো এটা সিম্পল সর্বশেষ যেই শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করছে ওইটা হচ্ছে তার পর্যায় নাম্বার এখানে কয়েকটা ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে যেমন ম্যাগনেসিয়াম এটা দেওয়া আছে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হয়েছে যে সর্বশেষ শক্তি স্তরে 3 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করছে এজন্য এটা হচ্ছে 3 নম্বর পর্যায়ে অবস্থিত টাইটানিয়ামের ক্ষেত্রে সর্বশেষ 4 নম্বর পর্যায়ে মানে 4 নম্বর শক্তি স্তরে প্রবেশ করছে এটা হচ্ছে এইজন্য 4 নম্বর পর্যায়ে অবস্থিত আমি অনেকবার এই যে শক্তি স্তরের জায়গায় পর্যায় বলে ফেলছি এটা কিন্তু ভুলে বলে ফেলছি আমার এখন মাথায় আসছে তো এটা একটু হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আচ্ছা যাই হোক যেটা বলছিলাম তারপর হচ্ছে গ্রুপ বা শ্রেণী নাম্বার কিভাবে নির্ণয় করব যে সর্বশেষ শক্তি স্তর যদি এস অরবিটাল থেকে থাকে তাহলে এস অরবিটালে যেই কটা ইলেকট্রন আছে সেটা হচ্ছে গ্রুপ নাম্বার বা গ্রুপ বা শ্রেণী নাম্বার বা কলাম নাম্বার কিন্তু এই যে সর্বশেষ শক্তি স্তরের ক্ষেত্রে যদি এস এবং পি দুইটা অরবিটাল থেকে থাকে মানে সর্বশেষ দেখো এখানে কোন অরবিটাল প্রবেশ করছে সর্বশেষ কোন শক্তি স্তরে প্রবেশ করছে 2 বা দ্বিতীয় শক্তি স্তরে প্রবেশ করছে এটার অরবিটালে এখানে কয়টা অরবিটালে প্রবেশ করছে এস এবং পি দুইটা অরবিটালে প্রবেশ করছে তার মানে এই দুইটার যোগফল +10 মানে দুইটার যোগফল +10 এটা হচ্ছে গ্রুপ নাম্বার এখানে কত আছে সর্বশেষ শক্তি স্তর যেই দুইটা এস এবং পি আছে এবং এটা ইলেকট্রন আছে 2 আর 1 তিনটা +10 13 মানে 13 নম্বর গ্রুপে অবস্থিত তারপর হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে আমি করে দেখাইছি 15 নম্বর গ্রুপে অবস্থিত বাট সর্বশেষ যেই শক্তি স্তর এটা যদি এস অরবিটাল থেকে থাকে তাহলে এখানে সর্বশেষ শক্তি স্তর এস অরবিটাল আছে বাট এটার আগে যদি ডি অরবিটাল থেকে থাকে তাহলে এস এবং ডি এই দুটো যোগ করতে হবে তারপর যোগ করে যেটা পাবো সেটাই হচ্ছে এটার গ্রুপ নাম্বার বা শ্রেণী নাম্বার বা কলাম নাম্বার আশা করি এটা বুঝছো বড় বড় মৌলগুলোর ক্ষেত্রে একটু নিজে প্র্যাকটিস করবা মানে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এটা তোমরা জানোই আর ক্লাসের ভিতরে কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা আচ্ছা আমাদের এর পরের টপিক হচ্ছে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম বা সাম এক্সেপশন ইন দ্য পিরিয়ডিক টেবিল কেমিস্ট্রি পর্ব আর ব্যতিক্রম থাকবে না এটা কখনোই হয় না কারণ কেমিস্ট্রি জিনিসটা হচ্ছে ব্যতিক্রম এটা নিয়ে বিভিন্ন ধরনের মিম প্রচলিত আছে তারপর হচ্ছে বলাপন্ত অনেকেই অনেক কিছু বলে কারণ কেমিস্ট্রি জিনিসটা আসলে ব্যতিক্রম তুমি একটা থিওরি পড়বা একটা রুল পড়বা পরবর্তীতে ওইটা দিয়ে হচ্ছে দুইটা জিনিস ব্যাখ্যা করতে পারবো না তৃতীয়টা হচ্ছে ওইখানে ব্যতিক্রম এটা নিয়ে একটা ফেমাস মিম প্রচলিত আছে এরকম যে লস ইন ফিজিক্সের একটা ল দিয়ে সারা দুনিয়া কভার করে ফেলা যায় যে এরকম হিয়ার ইজ দ্য ল হিয়ার ইজ দ্য ল ইট ইজ অ্যাপ্লিকেবল টু এভরিথিং ইন দ্য ইউনিভার্স সব কিছু ক্ষেত্রে প্রযোজ্য নিউটনের একটা সূত্র দিয়ে তারপর হচ্ছে আইনস্টাইনের একটা সূত্র দিয়ে কত কিছু করে ফেলা যায় বাট এক কেমিস্ট্রির একটা ল যেটা থাকে যে কোনো লয়ের ক্ষেত্রে বলো দুইটা বা তিনটা খুব বেশি জিনিস আসলে এক্সপ্লেন করা যায় না তারপর ব্যতিক্রম চলে আসে কেমিস্ট্রির জিনিসটা আসলে এইরকম এটাকে মেনে নিয়ে আমাদের চলে যেতে হবে মানে পড়াশোনা চালিয়ে যেতে হবে তো অনেকদিন পর একটা মিম দেখাইলাম এখন হচ্ছে আগের মতো হচ্ছে উল্টাপাল্টা কথা বলি না কম বলি কারণ হচ্ছে অনেকে কমপ্লেন করছে যে তোমাদের গার্জিয়ানরা পাশে বসে থাকে তারা হচ্ছে মাইন্ড করে আমি জাস্ট আমার ইন্টেনশন কোনো উল্টাপাল্টা কথা বলা থাকে না আমি জাস্ট পড়াশোনাটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য বা একটু ফান মোডে পড়াশোনা করার জন্য যাতে তোমাদের মাথায় ভালোভাবে ঢুকে এই জন্য হচ্ছে কথাগুলো বলি বাট এখন অনেক কমাই দিচ্ছি জাস্ট পড়াশোনার টপিকে কথা বলি বাইরের কিছু খুব একটা বলি না যাই হোক যেটা বলছিলাম যে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রমের ব্যাপারে এখন আমরা পড়াশোনা করবো এতক্ষণ যেইগুলো পড়লাম ওইটারই একটা ব্যতিক্রম হচ্ছে এখন পড়বো তো এই হচ্ছে পর্যায় সারণীর প্রথম ব্যতিক্রম যেটা হচ্ছে হাইড্রোজেন এইখানে যে প্রথম যে গ্রুপটা এই গ্রুপটা হচ্ছে ধাতুর গ্রুপ যেমন লিথিয়াম তারপর হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এগুলো হচ্ছে ধাতু সবগুলো ধাতু বাট এইখানে হাইড্রোজেন এটা হচ্ছে অধাতু এখন হাইড্রোজেনের অবস্থান হওয়া উচিত ছিল এই জায়গায় অবস্থান হওয়া উচিত ছিল অধাতুর সাথে অবস্থান হওয়া উচিত ছিল মূলত এই জায়গায় অবস্থান হওয়ার কথা ছিল এই জায়গাটায় এই যে হ্যালোজেন গ্রুপ ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই জায়গায় অবস্থান হওয়ার ছিল কারণ হাইড্রোজেনের কিছু বৈশিষ্ট্য এইটার সাথেও মিলে যায় বাট দুইটার সাথে এবং এই যে ধাতু আসছে না এই ধাতুর সাথেও মিশে যায় এটা হচ্ছে ধাতু এবং এগুলো হচ্ছে অধাতু তো এই ধাতুর ক্ষেত্রে কি হয় সর্বশেষ শক্তি স্তরের একটা অতিরিক্ত ইলেকট্রন থাকে যেটাও ত্যাগ করতে চায় এখন হাইড্রোজেন কি করে হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে আবার এইখানের বৈশিষ্ট্য এই যে হ্যালোজেন গ্রুপ এদের বৈশিষ্ট্য কি একটা ইলেকট্রন গ্রহণ করতে চায় তো হাইড্রোজেনের ক্ষেত্রে ব্যাপারটা মানে দুইটার ক্ষেত্রেই মানে দুই যে গ্রুপ আছে দুই গ্রুপের সাথে মিলে যায় হাইড্রোজেন চাইলে ইলেকট্রন বর্জনও করতে পারে আবার একটা ইলেকট্রন আছে তো জিনিসই একটাও গ্রহণ করলো না বর্জন করলো ম্যাটার করে না আসলে ম্যাটার করে অনেক কিছু ম্যাটার করে জাস্ট মজা করার জন্য বললাম তো হাইড্রোজেনের ক্ষেত্রে ও একটা ইলেকট্রন গ্রহণও করতে পারে বর্জনও করতে পারে তার মানে দুইটার সাথেই মিলে যায় দুইটার সাথেই এই গ্রুপের সাথে বৈশিষ্ট্য মিলে এই গ্রুপের সাথে বৈশিষ্ট্য মিলে এই যে হ্যালোজেন গ্রুপ ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই গ্রুপের সাথে বৈশিষ্ট্য মিলে বাট একজনকে তো দুই জায়গায় অবস্থান দেওয়া যায় না এই জন্য এই জায়গায় দেওয়া হয়েছে এই জায়গায় দেওয়ার আরেকটা কারণ হচ্ছে এই যে ক্ষার ধাতু বলা হয়ে থাকে
এই যে গ্রুপটা, এই গ্রুপটার সাথে ওর হচ্ছে মানে ওর বৈশিষ্ট্যগুলো বেশি মিলে যায়, এই জন্য হাইড্রোজেনকে এই জায়গায় অবস্থান দেওয়া হয়েছে। তো আশা করি এতটুকু বুঝছো। এরপর হচ্ছে যেই ব্যতিক্রমটা দেওয়া আছে এটা হচ্ছে এই যে এই জায়গায়, এটা কত নম্বর গ্রুপ, এটা হচ্ছে 3 নম্বর গ্রুপ এবং পর্যায় নাম্বার কত, পর্যায় নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 6 নম্বর পর্যায়। এখানে দেখো দুইটা জায়গা ফাঁকা আছে, এই যে ফাঁকা জায়গা দুইটা, এইখানে হচ্ছে এই যে দুইটা সিরিজ এটা বসবে এই জায়গাটায়, এই যে ফাঁকা জায়গাটা প্রথম উপরের যে ফাঁকা জায়গাটা এটা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ বলা হয় থাকে। এই ল্যান্থানাইট সিরিজ নামকরণ করা হয়েছে কীভাবে, এই যে এটার প্রথম মৌল ল্যান্থানাম, এটার নামকরণ করা হয়েছে। এইটার অবস্থান এইরকম কেন, কারণ এইটার অবস্থান উচিত ছিল, এই যে মৌলকটা আছে এই মৌলকটার অবস্থান হওয়া উচিত ছিল এই জায়গায়, বাট এই জায়গায় দিলে পর্যায় সারণীটা বিশাল বড় হয়ে যাবে, একটা অদ্ভুত বিচ্ছিরি একটা সাইজ দেখাবে, এই জন্য হচ্ছে এইটাকে আলাদাভাবে অবস্থান দেওয়া হয়েছে, মানে এটার বৈশিষ্ট্য হচ্ছে এই জায়গার বৈশিষ্ট্যগুলোর সাথে মিলে যায়। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিনেট সিরিজ। এটা কিভাবে নামকরণ করা হয়েছে, এই যে নিচে প্রথম যেই মৌলটা এই সিরিজে সেটা হচ্ছে অ্যাক্টিনিয়াম, এই সিরিজের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। এটা আসলে খুব একটা লাগে না, মানে এইটার মৌলগুলো অনেকে দেখছি যে এই যে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনেট সিরিজ পুরোপুরি হচ্ছে মানে মুখস্থ করে ফেলে, এটা খুব একটা কাজে লাগে না। আমি এখন পর্যন্ত মানে আমার লাইফে এখন পর্যন্ত কাজে লাগে না, তারপর যদি স্মৃতিশক্তি অতিরিক্ত ভালো থাকে মুখস্থ করে ফেলতে পারো। বাট এইটা মনে রাখবা যে এইটা হচ্ছে 3 নম্বর গ্রুপ এবং 6 নম্বর পর্যায়ে হচ্ছে ল্যান্থানাইট সিরিজের অবস্থান, এবং 3 নম্বর গ্রুপ এবং 7 নম্বর পর্যায়ে হচ্ছে অ্যাক্টিনেট সিরিজের অবস্থান। এবং এটাকে পর্যায় সারণীর নিচে কেন অবস্থান দেওয়া হয়েছে, কারণ এখানে অবস্থান দিলে এটা হচ্ছে উদ্ভুত বিদঘুট হয়ে যেত, এই জন্য হচ্ছে আলাদাভাবে অবস্থান দেওয়া হয়েছে, এই যে নিচে দুইটা আলাদাভাবে লিখে দেওয়া আছে। এই হচ্ছে পর্যায় সারণীর ব্যতিক্রম। আরও অনেক ব্যতিক্রম আছে, ব্যতিক্রম অভাব নেই, জাস্ট তোমাদের বই তো 2টা দেওয়া আছে, এই জন্য 2টা বললাম। তারপরে আরেকটা ব্যতিক্রম এটা বলে দিয়ে, এটা হচ্ছে খুব প্রচলিত, এই যে হিলিয়াম। হিলিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখবা যে হিলিয়ামের অবস্থান হওয়ার কথা ছিল এই জায়গায় 2 নম্বর গ্রুপে, বাট হিলিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে এই যে নিষ্ক্রিয় গ্যাস। এইখানে কিন্তু এই যে গ্রুপটা হচ্ছে 18 নম্বর গ্রুপটা, এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তো বৈশিষ্ট্যের সাথে মিল রাখার জন্য পর্যায় সারণীর আসল কাজ কি, যে সবগুলা একই বৈশিষ্ট্যের মৌলকে আমি এক জায়গায় হচ্ছে রাখবো, এই জন্য। তো এক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস অনুযায়ী রাখতাম তাহলে কিন্তু মিলতো না। এটা হচ্ছে মৃৎক্ষার ধাতু, এইগুলা এই যে গ্রুপটা, এই যে 2 নম্বর গ্রুপটা এটা হচ্ছে মৃৎক্ষার ধাতু, এইটার সাথে অবস্থান হওয়ার কথা ছিল, বাট ও হচ্ছে বৈশিষ্ট্যের দিক দিয়ে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, কারোর সাথে বিক্রিয়া করে না, একেবারে ঠান্ডা মাথায় যেরকম থাকে। ধরো আমি আচ্ছা আমি জীবনও নিষ্ক্রিয় গ্যাস না, আমি অনেক ক্যাচাল করি। যাই হোক, যেটা বলছিলাম যে একেবারে নিষ্ক্রিয় গ্যাস, ক্লাসে কিছু পোলাপান থাকে না যে কোনো কথা বলে না, একেবারে কারোর সাথে মারামারি করে না, তো ওর অবস্থান ওর মানে ওর চেহারা ধরো দেখায় হচ্ছে বখাটে পোলাপানের মতো যে সারাদিন মারামারি করে, বাট আসলেও হচ্ছে মানে ভিতরে ভিতরে হচ্ছে নিষ্ক্রিয়, এই জন্য হচ্ছে এখানে অবস্থান দেওয়া হয়েছে। তো আশা করি এতটুকু বুঝছো। এই ব্যতিক্রমের বিষয়ে আর খুব বেশি বইতে নাই, বাট অনেক ব্যতিক্রম আছে পর্যায় সারণীতে, অনেক ব্যতিক্রম আছে। যদি সময় পাই কি, যদি লাস্টের দিকে ক্লাসের শেষের দিকে কোনো সময় থাকে বা মুড থাকে আমার বা তোমাদের প্রয়োজন হয়, অবশ্যই আমি দেখাই দেবো। আচ্ছা, আমাদের এর পরের টপিক হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ পিরিয়ডিক টেবিল। ক্লাসের শুরুর দিকে কি, এই অধ্যায় শুরুর দিকে আমরা বলছিলাম যে আমাদের এই যে পর্যায় সারণীর প্রত্যেকটা গ্রুপের, তারপর প্রত্যেকটা পর্যায়ের আলাদা বৈশিষ্ট্য আছে। তো প্রত্যেকটা গ্রুপের এই যে 18টা গ্রুপ আছে, এই গ্রুপগুলোর বৈশিষ্ট্যগুলো সবগুলো পড়বো না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই পড়বো। আর এটা হচ্ছে এক্সট্রা ক্লাস, তোমাদের বইয়ে এই টপিকটা নাই, আমি এটা পড়াচ্ছি কারণ হচ্ছে এটা কাজে লাগবে, অন্য টপিকগুলো বুঝতে গেলে এটা কাজে লাগবে, এই জন্য পড়াচ্ছি। তো চলো শুরু করি। এই যে প্রথম গ্রুপটা, এই যে 1 নম্বর গ্রুপটাকে বলা হয় থাকে ক্ষার ধাতু। এই যে হাইড্রোজেন বাদে, হাইড্রোজেন কিন্তু এখানে মানে এই লিস্টে হাইড্রোজেন থাকবে না। 1 নম্বর গ্রুপটাকে বলা হয় থাকে ক্ষার ধাতু। এবং এই যে 2 নম্বর গ্রুপটা বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, এই গ্রুপটাকে বলা হয় থাকে মৃৎক্ষার ধাতু। তারপর এগুলো ইম্পর্টেন্ট না বেশি। তারপর হচ্ছে এই যে 16 নম্বর গ্রুপটা, এই যে অক্সিজেন সালফার, এদের যে গ্রুপটা, এটাকে বলা হয় থাকে চ্যালকোজেন বা চ্যালকোজেন বলা হয় থাকে। এখানে 15 নম্বর গ্রুপটার একটা নাম আছে, যেটার নাম হচ্ছে নিকটোজেন গ্রুপ। এই যে নাইট্রোজেন ফসফরাস, এটা নিকটোজেন গ্রুপ, এবং 16 নম্বর এটা হচ্ছে চ্যালকোজেন বা চালকোজেন গ্রুপ। এরপর 17 নম্বর এইটা একেবারে বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা হচ্ছে হ্যালোজেন গ্রুপ। এবং 18 নম্বর এইটাও অনেক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ। হিলিয়াম, তারপর হচ্ছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, ট্রেটন, এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ। আমি এখানে একটা ছক দিয়ে দিচ্ছি, এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা নোট করে রাখতে পারো, এটা একেবারে মুখস্থ করে নেবা। গ্রুপ 1 হচ্ছে ক্ষার ধাতু, এই যে গ্রুপ 1 হচ্ছে ক্ষার ধাতু। গ্রুপ 2 হচ্ছে মৃৎক্ষার ধাতু, এই যে গ্রুপ 2 হচ্ছে মৃৎক্ষার ধাতু। তারপর গ্রুপ 15, এই যে 15 নম্বর গ্রুপ যেটা নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক, এটা হচ্ছে নিকটোজেন গ্রুপ। গ্রুপ 16 হচ্ছে চ্যালকোজেন গ্রুপ, এই যে গ্রুপ 16 চ্যালকোজেন গ্রুপ। এবং গ্রুপ 17 হচ্ছে হ্যালোজেন গ্রুপ। এবং গ্রুপ 18 এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তো এরপরে কি, এরপরে হচ্ছে এরপর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, ওটা ছকটা আমরা পরে পড়ি।
তার আগে আমরা হচ্ছে ইন্টারেস্টিং জিনিসটা দেখাই। ধরো তোমার হচ্ছে এখন কি করতে হবে, এই যে গ্রুপটা 1 নম্বর গ্রুপটা মনে রাখতে হবে। এখন এগুলো মনে রাখা তো একটু কষ্টকর, তাই না? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো তো মনে রাখা একটু কষ্টকর, প্রথম দিকে মনে রাখা কষ্টকর, বাট আস্তে আস্তে এটা মুখস্থ হয়ে যাবে, তখন আর কোনো ছন্দ লাগবে না। এখন আমাদের বড় ভাইরা কিছু টেকনিক আবিষ্কার করছে। ধরো তুমি একটা লাইন মনে রাখতে পারো, যে লাইনটা হচ্ছে এরকম, লিনাকে রুবি, আবার কি প্রবলেম হলো ট্যাবটায়, আবার মুছে আবার লিখি। ওকে, ঠিক হয়েছে। এখন দেখো এই যে যেটা বলছিলাম, যে প্রথমে যে গ্রুপটা, এটা কিভাবে আমরা মনে রাখতে পারি। প্রথম গ্রুপটা মনে রাখতে পারি একটা ছন্দ দিয়ে। ধরো তুমি একটা ছন্দ চিন্তা করলা, যে লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। এটা কিন্তু জাস্ট মনে রাখার জন্য ছন্দ, এটার কোনো মানে নেই। তো লি দিয়ে লিথিয়ামকে মনে রাখতে পারো, লিথিয়ামকে না দিয়ে Na সোডিয়ামকে মনে রাখতে পারো, কে দিয়ে পটাশিয়ামকে মনে রাখতে পারো, রুবি বা রবি যেটাই বলো, রুবি দিয়ে রুবিডিয়ামকে মনে রাখতে পারো, সেচে এটা দিয়ে সিজিয়ামকে মনে রাখতে পারো, এবং ফেলেছে এটা দিয়ে ফ্রান্সিয়ামকে মনে রাখতে পারো। এরকম প্রত্যেকটার জন্য ছন্দ আছে, আমি নেক্সট স্লাইডে দেখাচ্ছি, প্রত্যেকটার জন্য ছন্দ আছে। তারপর ধরো দ্বিতীয় নাম্বার যে গ্রুপটা, 2 নম্বর গ্রুপ, মৃৎক্ষার ধাতুর যে গ্রুপটা, এটাকে তোমরা মনে রাখতে পারো যে বিরিয়ানি মোংলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এরকম করে মনে রাখতে পারো যে বিরিয়ানি মোংলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। এটা কিন্তু জাস্ট যে আমার ছন্দ বা যে এটা কিন্তু, এগুলো কিন্তু হচ্ছে প্লাস সিরিজের বই আছে, যেগুলা ইন্টারমিডিয়েটে এডমিশনের সময় যে প্লাস সিরিজের বই বলে, কেমিস্ট্রি প্লাস, ওইগুলোর ভিতর থাকে। তারপর হচ্ছে উদ্ভাসের কিছু বই আছে, উদ্ভাসের কনসেপ্ট বুক, ওইগুলোর ভিতর থাকে, ওইখান থেকে আমি বলতেছি। তো তোমরা চাইলে ওইখান থেকে আমি দেখাই দিচ্ছি, বাট তোমরা এই ছন্দগুলো ইউজ করে মনে রাখতে পারো, আর চাইলে নিজেরাও ছন্দ তৈরি করে নিতে পারো। অনেক ক্ষেত্রে দেখবা ছন্দ নাই, তো ওই ক্ষেত্রে নিজেদের ফ্রেন্ডদের নাম দিয়ে বা নিজের প্রিয় কোনো বস্তুর নাম দিয়ে, ওইগুলো দিয়ে মনে রাখতে পারো, তাহলে ওইটা আরও বেটার হবে তোমার জন্য। আচ্ছা, আমি ছকটা দেখাই দিই, ওইখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও অথবা মুখস্থ করে নিও, ওইখান থেকে লেজার পয়েন্টারটা নিয়ে নিই। ওকে, এই যে ছকটা, এটা দেখো, প্রথম যে গ্রুপটা, এটা মনে রাখতে পারো লিনাকে রুবি সাজাবে ফ্রান্সি। দেখো ওরা একটু অন্যভাবে লাগছে। তারপর হচ্ছে 2 নম্বর গ্রুপটা বিরিয়ানি মোংলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। তারপর হচ্ছে 13 নম্বর গ্রুপটা, যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলোর কথাই বলছে, এই 1, 2 একেবারে ফুল মুখস্থ করবা। তারপর হচ্ছে 15, 16, 17, এইটা এই যে 13 এবং 14 মুখস্থ না করলে 15, 16, স্পেশালি 16 এবং 17 নম্বর গ্রুপটা, 16, 17, 18 নম্বর গ্রুপটা দেওয়া না, 18 নম্বর মাস্ট মুখস্থ করতে হবে, 17 এবং 18। 18 নম্বর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন, এটা মুখস্থ করে নেবে একেবারে। তো এই হচ্ছে মানে পর্যায় সারণী মুখস্থ করার বা পর্যায় সারণী গ্রুপগুলো মুখস্থ করার টেকনিক। আশা করি টেকনিকটা তোমাদের কাজে লেগেছে। এই যে এখান থেকে ভালোভাবে একটু দেখে নাও। ওকে, আমি আর প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বলছি না। ওকে, এরপরে কি আছে? এরপরে হচ্ছে এই যে প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা বৈশিষ্ট্য, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। যে 1 নম্বর গ্রুপের কথা যেটাকে বলছিলাম ক্ষার ধাতু, এটার ইংলিশ হচ্ছে অ্যালকালি মেটাল। তো এটা একটা ধাতু, তো মেটাল অবভিয়াসলি। তো এই ক্ষার ধাতু, এটার বৈশিষ্ট্য কি? এটার বৈশিষ্ট্য হচ্ছে পর্যায় সারণীর প্রথম গ্রুপ বা শ্রেণীকে ক্ষার ধাতু বলা হয়ে থাকে। যে 1 নম্বর গ্রুপ যেটা বা 1 নম্বর শ্রেণী যেটা, এটাকে ক্ষার ধাতু বলা হয়ে থাকে বা অ্যালকালি মেটাল বলা হয়ে থাকে। এই শ্রেণীর মৌলসমূহ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। এইটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, এটা মনে রাখবে, একেবারে সারা জীবন কাজে লাগবে কেমিস্ট্রি পড়তে গেলে। যে এই মৌলসমূহ সবসময় ধাতু বা হচ্ছে ক্ষার জাতীয় যে জিনিসগুলো, ক্ষার কি অ্যাসিডের বিপরীত হচ্ছে ক্ষার। অ্যাসিড মানে হচ্ছে অম্ল বা অ্যাসিড, এবং এটার বিপরীত ধর্মবিশিষ্ট বস্তু কোনটা বা বিপরীত ধর্মবিশিষ্ট পদার্থ কোনটা? ক্ষার বা বেস। তো এই দুইটা যখন একসাথে বিক্রিয়া করে, অ্যাসিড এবং ক্ষার যখন একসাথে বিক্রিয়া করে, তখন লবণ ও পানি উৎপন্ন হয়। এটা মনে রাখবা সবসময়। তো এইটা যেহেতু ক্ষার ধাতু, তো এটা হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এটা একটা ক্ষার, এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে লবণ ও পানি উৎপন্ন করে। আবার একটা অ্যাসিড যদি একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে, ধরো অন্য একটা অ্যাসিড ওইটা একটা ক্ষারের সাথে বিক্রিয়া করলো, অন্য একটা ক্ষারের সাথে বিক্রিয়া করলো, তখন লবণ ও পানি উৎপন্ন করবে। তারপর কি লেখা আছে? যে গ্রুপ 1-কে যত নিচের দিকে যাওয়া যায়, গ্রুপ 1-এ কী পড়ছিলাম? যে সোডিয়াম, তারপর ক্যালসিয়াম, আচ্ছা আমি নিজেই তো ভুলে গেছি, একটু কিন্তু পরে আসলাম। এই যে লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, লিথিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, লিথিয়াম, সোডিয়াম, ধরো কী বলতেছি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো এই যে মৌলগুলা উপর থেকে নিচের দিকে যত যাওয়া যায়, এই যে উপর থেকে যত নিচের দিকে যাওয়া যায়, উপর থেকে যত নিচের দিকে যাওয়া যায়, তত সক্রিয়তা বাড়তে থাকে। তো এখানে চলে যাই, গ্রুপ 1-এ যত নিচের দিকে যাওয়া যায় তত এর সক্রিয়তা তত বাড়তে থাকে।
এরপর কি লেখা আছে যে এদের আয়নিক বন্ধন গঠনের প্রবণতা বেশি দেখা যায়। আয়নিক বন্ড বা আয়নিক বন্ধন গঠন এটা হচ্ছে আমরা এর পরের অধ্যায় 7 নম্বর অধ্যায় যখন পড়বো তখন ডিটেলসে পড়বো, এটা এখন আপাতত স্কিপ করো। এরপর কি লেখা আছে যে এরা নরম চকচকে এবং অধিক সক্রিয়। এরা নরম চকচকে, এই যে ক্ষার ধাতুগুলা এগুলো হচ্ছে নরম এবং চকচকে এবং অধিক সক্রিয়, অধিক মাত্রায় সক্রিয়। তোমরা সোডিয়াম দেখছো কিনা জানি না, সোডিয়াম ধাতু যদি দেখে থাকো ওরা হচ্ছে পানির সাথে খুব দ্রুত বিক্রিয়া করে, মানে পানিতে দিলেই সাথে সাথে পানির সাথে বিস্ফোরণ ঘটায় পানির সাথে। তো এরা হচ্ছে কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করে। আচ্ছা দাঁড়াও আমি একটা ভিডিও বের করে তোমাদের দেখাই, তাহলে তোমাদের ভালো লাগবে। এই যে দেখো ইন্টারেস্টিং, কিন্তু এটা কিন্তু সোডিয়াম ধাতু ছুঁড়ে ফেলা হয়েছে, সাথে সাথে পানির সাথে কি সুন্দর বিক্রিয়া করলো। তো এই হচ্ছে সোডিয়ামের ব্যাপার। সোডিয়াম তো একটা ক্ষার ধাতু, এটা হচ্ছে ক্ষার ধাতু বা অ্যালকালি মেটালেরই তো অংশ সোডিয়াম। তারপর কি লেখা আছে, তারপর হচ্ছে এর যোজ্যতা স্তর ইলেকট্রন। একটি যোজ্যতা স্তর কি, এটা আমরা 7 নম্বর অধ্যায় পড়ব। তারপর একটু বলি, যোজ্যতা স্তর হচ্ছে সর্বশেষ যেই কক্ষপথটা আছে ইলেকট্রন, যে আমরা তো ধরে নিই যে ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে ঘুরে, যে সর্বশেষ যে কক্ষপথটা আছে ওই কক্ষপথটাকে যোজ্যতা স্তর বলে, এবং এর সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। তো সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকার ফলে কি হয়, ওই ইলেকট্রনটা ও সহজেই ত্যাগ করে দিতে পারে। ইলেকট্রনের সাথে ওর যে নিউক্লিয়াসের আকর্ষণ বল এটা কম থাকে, এই জন্য ও সহজেই ইলেকট্রনটা ত্যাগ করে দিতে পারে। এরপর কি লেখা আছে, এটি ক্ষারীয় ধর্মবিষ্ট, এটা যেহেতু ক্ষার ধাতু তো ক্ষারীয় ধর্মবিষ্ট অবশ্যই হবে। এরপর এরপর হচ্ছে পানিতে দ্রবীভূত হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার তৈরি করে। পানিতে দ্রবীভূত হলেও ক্ষার তৈরি করবে, এটা তো নর্মাল ব্যাপার। ক্ষার মানে একটা ক্ষার পানিতে দ্রবীভূত হলে ক্ষারই তো তৈরি করবে, এবং এটা এক্সট্রা হচ্ছে হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার তৈরি করে। তারপর হচ্ছে বিভিন্ন ধাতু এবং তাদের লবণগুলো শিক্ষা পরীক্ষায় বিভিন্ন বর্ণ ধারণ করে। এটা মনে রাখার দরকার নেই, জাস্ট আছে জন্য দিয়ে দিলাম। তো এই হচ্ছে 1 নম্বর গ্রুপ, ক্ষার ধাতু, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই যে এইগুলো, হাইড্রোজেন কিন্তু আলাদা, হাইড্রোজেন না, হাইড্রোজেন এখানে অংশ না। লিথিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তারপরে হচ্ছে মৃৎ ক্ষার ধাতু বা অ্যালকালি আর্থ মেটাল। মৃৎ মানে হচ্ছে মাটি, এবং ক্ষার ধাতু তো একটু আগে বললাম, এটার জন্য নাম হচ্ছে অ্যালকালি আর্থ মেটাল। এটা হচ্ছে মাটিতে বিভিন্ন যৌগ আকারে পাওয়া যায়। মাটিতে সরাসরি মৌলগুলো পাওয়া যায় না, বিভিন্ন যৌগ আকারে পাওয়া যায়, মানে অন্য মৌলের সাথে একসাথে মিক্স হয় একটা যৌগ তৈরি করে, ওই যৌগগুলো মাটিতে পাওয়া যায়। তো মৃৎ ক্ষার ধাতু হলো, মৃৎ ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলতে বোঝায় পর্যায় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর মৌলগুলো। মোট 6টি মৌল এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এগুলো হলো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। তীব্র তড়িৎধনাত্মক, এরা তীব্র তড়িৎধনাত্মক, এরা জলের সাথে বিক্রিয়া করে, জল বা পানির সাথে বিক্রিয়া করে ক্ষারীয় অক্সাইড তৈরি করে। অবশ্যই এটা ক্ষার ধাতু যেহেতু ক্ষারীয় অক্সাইড তৈরি করবে। তারপর মাটিতে বিভিন্ন যৌগ হিসাবে পাওয়া যায়, একটু যেটা বলছিলাম মাটিতে বিভিন্ন যৌগ হিসাবে পাওয়া যায়। এবং রেডিয়াম হলো তেজস্ক্রিয় মৌল। এই যে লিস্টে একমাত্র তেজস্ক্রিয় মৌল হচ্ছে রেডিয়াম। রেডিয়াম হচ্ছে তেজস্ক্রিয় মৌল। এই যে মৌলটা মানে এই যে গ্রুপটা 2 নম্বর গ্রুপটা, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। এই যে 1 নম্বর সর্বশেষ যেটা, এটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। এরপরে হচ্ছে মুদ্রা ধাতু বা কয়েন মেটালস। মুদ্রা ধাতু বা কয়েন মেটালস গ্রুপ 11-এর 4টি মৌল হচ্ছে কপার, সিলভার, গোল্ড এবং ট্রান্সজেনিয়াম। গ্রুপ 11-এর 4টা মৌল আছে গ্রুপ 11-তে। এই 4টি মৌলের মধ্যে প্রথম 4টি মৌলকে মুদ্রা ধাতু বা কয়েন মেটালস বলা হয়ে থাকে। এই মুদ্রা ধাতুতে প্রাচীনকালে মুদ্রা তৈরি হতো, ব্যবসা বাণিজ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। এই যে গ্রুপ 11-এর যে মৌলগুলা 4টা মৌল আছে, এই মৌলগুলোকে প্রথম 3টা মৌলকে কয়েন মেটাল বলা হয়ে থাকে। 4টি মৌলের ভিতর প্রথম 3টা মৌলকে, এখানে ভুল আছে 4টা না, প্রথম 3টা মৌলকে কয়েন মেটাল বলা হয়, কপার, সিলভার এবং গোল্ড বা AU। এবং রনসিনিয়াম এটা না, এটা বাদ। তো এটা মুখস্থ করা দরকার নেই, জাস্ট জেনে রাখো যে মুদ্রা ধাতু কোনটাকে বলে, এটা পরীক্ষায় আসবে না, আর খুব একটা দরকারও নেই। এই যে এইখানে যে রনজেনিয়াম, এইটা নামকরণ করা হয়েছে যে এক্স-রে আবিষ্কার করছে না, আমরা যে এক্স-রে করি, এক্স-রে আবিষ্কার করছে উইলহেলম রনজেন, মেবি ওনার নাম অনুসারে এটা নামকরণ করা হয়েছে। তো মুদ্রা ধাতু বা কয়েন মেটালের ব্যাপারে বুঝলাম। এরপরে কি আছে, এরপর হচ্ছে চ্যালকোজেন, যেটা বলছিলাম চ্যালকোজেন। যারা গ্রুপ 16-এর অন্তর্ভুক্ত তাদেরকে চ্যালকোজেন বলা হয় থাকে। চ্যালকোজেন শব্দটির অর্থ হচ্ছে আকরিক সৃষ্টিকারী, বিভিন্ন খনিতে এদেরকে পাওয়া যায়, জন্য ওদেরকে চ্যালকোজেন বলা হয় থাকে। এইসব মৌলগুলোকে খনিত বিভিন্ন আকরিকের মধ্যে পাওয়া যায়। তো এই যে হচ্ছে যে গ্রুপটা 16 নম্বর গ্রুপটা, অক্সিজেন, সালফার। এখানে সবগুলো মুখস্থ করা দরকার নেই, অক্সিজেন এবং সালফার এই দুটো মুখস্থ করলে হবে। এরপর হচ্ছে হ্যালোজেন যেটা ইম্পর্টেন্ট। হ্যালোজেন সবগুলো মুখস্থ করতে হবে। হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ প্রস্তুতকারী। এসব মৌলের লবণ যে আমরা যেটা খাই সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এই যে লবণগুলো সমুদ্রের লবণাক্ত পানিতে থাকে। হ্যালোজেন মৌলগুলো কি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ও অ্যাস্টেটিন। এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টেটিন। তো এই যে প্রথম যে
প্রথম কয়টা? 5টা। হ্যাঁ, প্রথম 5টা। এটা হচ্ছে হ্যালোজেন গ্রুপ। এরপর হচ্ছে সর্বশেষ যেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস, যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন, এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এরা অধিকতর স্থায়ী ইলেকট্রন বিন্যাস থাকে, রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যদি এদের সর্বশেষ যে কক্ষপথের ইলেকট্রন বিন্যাস অনেকটা এইরকম হয়, NS2 NP6। এখানে দেখো পুরো কক্ষপথই কিন্তু পূর্ণ, তাই না? তো NS2 এর জায়গায় ধরো সর্বশেষ কক্ষপথে এখানে এইটা ছিল না, এখানে কোনো ইলেকট্রন নেই। সর্বশেষ কক্ষপথে NS1 যদি থাকতো, তার মানে এখানে কি হয়েছে যে একটা ইলেকট্রন, মানে এখানে থাকতে পারতো 2টা ইলেকট্রন, আছে 1টা ইলেকট্রন, তার মানে 1টা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে পারতো। আবার এখানে যদি 6টার জায়গায় অন্য কিছু থাকতো, ধরো 4টা বা 5টা থাকতো, তার মানে 2টা ইলেকট্রন বা 1টা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে পারতো। তো এরকম না, এটা হচ্ছে একেবারে স্থায়ী ইলেকট্রন বিন্যাস, মানে এটা হচ্ছে একেবারে পূর্ণ স্থায়ী ইলেকট্রন বিন্যাস। এই জন্য হচ্ছে এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়। এরা কোনো কারোর সাথে প্যাচে যায় না, কারোর সাথে মারামারি করতে যায় না, একেবারে নিষ্ক্রিয় গ্যাস হওয়া সত্ত্বেও এই যে হিলিয়াম এস ব্লক মৌল, হিলিয়াম এস ব্লক মৌল, কারণ কি এর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম 2s2, এই জন্য এটা হচ্ছে এস ব্লক মৌল। এটা মনে রাখার দরকার নেই, এগুলো মনে রাখবা যে এদের অধিকতর স্থায়ী ইলেকট্রন বিন্যাসের কারণে এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়। আচ্ছা, আমাদের এরপরের টপিক হচ্ছে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম বা পিরিয়ডিক প্রপার্টিস অফ এলিমেন্ট। আমরা অধ্যায় শুরুতেই বলছিলাম যে পর্যায়ভিত্তিক কিছু ধর্ম আছে, মানে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে একটা ধর্মের চেঞ্জ হয় একটু, আবার একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে কিছু ধর্মের চেঞ্জ হয়, সেগুলো আমরা এখন দেখব। তো প্রথমে আছে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, মেটালিক প্রপার্টিস অ্যান্ড নন মেটালিক প্রপার্টিস। ধাতব ধর্ম জিনিসটা কি এবং অধাতব ধর্ম জিনিসটা কি সেটা একটু জানার চেষ্টা করি। ধাতব ধর্ম, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে তাদেরকে ধাতু বলা হয়ে থাকে। ধাতু যে সবসময় হচ্ছে কক্ষ তাপমাত্রায় শক্ত হবে, তাদেরকে পিটিয়ে সোজা করা যাবে, শব্দ হবে আঘাত করলে, এরকম না। আর ধাতুর আসল সংখ্যা হচ্ছে, বা ধাতব ধর্মের আসল সংখ্যা হচ্ছে যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করতে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে তাদেরকে ধাতু বলা হয়ে থাকে। ধাতুর ইলেকট্রন ত্যাগের এই ধর্মকে ধাতব ধর্ম বলা হয়ে থাকে। ধাতব ধর্ম বলতে আসলে রসায়নের ভাষা বা কেমিস্ট্রির ভাষা আমরা কোনটাকে বুঝি? ধাতুর ইলেকট্রন ত্যাগের এই ধর্মকে ধাতব ধর্ম বলা হয়ে থাকে। এবং ধাতুর কিছু বৈশিষ্ট্য আছে, সব ক্ষেত্রে মানে স্বাভাবিক কক্ষ তাপমাত্রায় এগুলো সবগুলো সত্যি না। যে ধাতু চকচকে আঘাত করলে শব্দ হয়, এটা কক্ষ তাপমাত্রার ক্ষেত্রে সবগুলো ধাতুর ক্ষেত্রে সত্যি না। তারপর তাপ এবং বিদ্যুৎ পরিবাহী, এটা সব ক্ষেত্রে সত্যি, সব ক্ষেত্রেই ধাতু তাপ এবং বিদ্যুৎ পরিবাহী। যেসব মৌলের পরমাণু যত সহজ ইলেকট্রন ত্যাগ করতে পারে সেই মৌলের ধাতব ধর্ম তত বেশি হবে। এবং একটা উদাহরণ হিসেবে দেওয়া আছে ক্যালসিয়াম একটি ধাতু, কারণ ক্যালসিয়াম এর শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, এই 2টা ইলেকট্রন ত্যাগ করে সে Ca2+ পরিণত হতে পারে। এটার ইকুয়েশন কীভাবে লিখতে পারি? Ca ক্যালসিয়াম থেকে 2টা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে ক্যালসিয়াম 2+ পরিণত হয়। এরপর অধাতব ধর্ম, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে অধাতু বলে। অধাতুর ইলেকট্রন গ্রহণ ধর্মকে অধাতব ধর্ম বলে। ধাতুর বিপরীত, অধাতু ইলেকট্রন গ্রহণ করতে পারে, ধাতু ইলেকট্রন ত্যাগ করে এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করে। অধাতুকে আঘাত করলে ধাতব কোনো শব্দ করে না। তারপর হচ্ছে তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে না। যেসব মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে সেই মৌলের অধাতব ধর্ম তত বেশি। উদাহরণ হিসেবে দেওয়া আছে অক্সিজেনের কথা। অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে O2- পরিণত হয়। অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে O2- পরিণত হয়। এই যে ধাতব ধর্ম অধাতব ধর্ম বুঝলাম। ধাতব ধর্ম বলতে আমরা আসলে কি বুঝি? ধাতু ইলেকট্রন ত্যাগ করতে পারে, কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগের যে ধর্ম, কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগের যে ধর্ম সেটা হচ্ছে ধাতব ধর্ম। এবং কোনো মৌলের অধাতু, মানে যেটাকে অধাতু বলা হবে কারণ অধাতু ইলেকট্রন গ্রহণ করতে পারে, সেটার যে ধর্ম সেটাকে অধাতব ধর্ম বলা হয়ে থাকে। তো এখন এটার ব্যাপারে আরেকটু জানি। পর্যায় সারণীতে এটার অবস্থানের সাপেক্ষে কীরকম চেঞ্জ হয়? পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ে, যে কোনো স্পেসিফিক একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। যে কোনো স্পেসিফিক একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। এবং পর্যায় সারণীতে যে কোনো গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়, অর্থাৎ ধাতব ধর্ম হ্রাস পায়। এটার উল্টাটা, এটা একটু পরে দেখাচ্ছি দাঁড়াও পর্যায় সারণী নিয়ে। তারপর পর্যায় সারণীতে যে কোনো গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে অধাতব ধর্ম হ্রাস পায়। অবশ্য পর্যায় সারণীর মাধ্যমে আমরা এটাকে দেখাই। এই যে প্রথমটা দেখি, পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। যে কোনো স্পেসিফিক একটা পর্যায়ের কথা চিন্তা করো, ধরো 2 নম্বর পর্যায়ের কথা চিন্তা করো। 2 নম্বর পর্যায়ে কী আছে? লিথিয়াম, বেরিলিয়াম, তারপর বোরন, তারপর কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। তো এখন এইখানে কি বলছে যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে, এটা তো বাম দিক, বাম থেকে যত ডানে যাব তত ধাতব ধর্ম হ্রাস পাবে। এই যে লিথিয়ামের ভিতর যতটুকু ধাতব ধর্ম আছে, বেরিলিয়ামে তার থেকে কম ধাতব ধর্ম আছে, তারপর বোরনে তার থেকে কম ধাতব ধর্ম আছে, কার্বনে তার থেকে কম ধাতব
ধাতব ধর্ম আছে। মানে বাম থেকে ডানে গেলে যে কোনো পর্যায়ে, বাম থেকে ডানে গেলে এই পর্যায়ের কথা চিন্তা করো, এই পর্যায়ের কথা চিন্তা করো, বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। এবং গ্রুপের ক্ষেত্রে কি বলছে যে যে কোনো পর্যায় সারণীতে যে কোনো গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। পর্যায় সারণীতে যে কোনো গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। যে কোনো একটা স্পেসিফিক গ্রুপের কথা চিন্তা করো, এই গ্রুপের কথা চিন্তা করো, উপর থেকে যদি নিচের দিকে যাই তখন ধাতব ধর্ম বৃদ্ধি পায়। যেমন লিথিয়ামের যতটুকু ধাতব ধর্ম আছে তার থেকে সোডিয়ামে বেশি ধাতব ধর্ম আছে, তার থেকে বেশি পটাশিয়ামের ধাতব ধর্ম আছে। এরকম উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়, মানে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বাড়ে। ধাতব ধর্ম মানে কি? ইলেকট্রন ত্যাগ করার যে প্রবণতা, সেটাই তো ধাতব ধর্ম, তাই না? তো উপর থেকে নিচের দিকে গেলে এই যে ধাতব ধর্মটা বা ইলেকট্রন ত্যাগ করার যে প্রবণতা, এটা বৃদ্ধি পায়। এটা কেন বৃদ্ধি পায়? এর কারণ হচ্ছে কি, একই পর্যায়ে ধরো এই 2 নম্বর পর্যায়ের কথা চিন্তা করি, একই পর্যায়ে বাম থেকে যখন ডান দিকে আমরা যাই তখন কি হয়, যে পারমাণবিক সংখ্যা তো বাড়তে থাকে, তাই না? তো পারমাণবিক সংখ্যা যখন বাড়ে তখন তার মানে নতুন নতুন ইলেকট্রন যোগ হয়। ধরো এইখানে এর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? শেষ কক্ষপথে কি ওর টোটাল কয়টা ইলেকট্রন আছে? 3টে ইলেকট্রন আছে। এটার কয়টা আছে? 4টা ইলেকট্রন আছে। এখন এখানে নতুন ইলেকট্রন যোগ হয়েছে না, এইটাই যে কয়টা ইলেকট্রন ছিল এইটাই কিন্তু নতুন ইলেকট্রন হয়েছে, মানে ইলেকট্রনের সংখ্যা কিন্তু এই জায়গায় বেশি আছে। তো এই ক্ষেত্রে কি হয়, একই পর্যায় বরাবর যখন আমরা বাম থেকে ডান দিকে যাই তখন নতুন যে ইলেকট্রনগুলো আসে বা ইলেকট্রনের সংখ্যা যে বাড়ে, এগুলো একই কক্ষপথে থাকে, মানে কক্ষপথ চেঞ্জ হয় না, কক্ষপথের সংখ্যা বাড়ে না। জাস্ট নতুন নতুন ইলেকট্রন বা ইলেকট্রনের সংখ্যা বাড়ে কিন্তু কক্ষপথের সংখ্যা বাড়ে না। একই পর্যায়ে, এই যে একই পর্যায়ে যখন বাম থেকে ডান দিকে যাই তখন ইলেকট্রনের সংখ্যা বাড়ে কিন্তু কক্ষপথের সংখ্যা বাড়ে না। এখন দেখো যে কক্ষপথের সংখ্যা না বাড়লে কি হয়, আমি একটা পেন দিয়ে ভালোভাবে দেখাই। ধরো এখানে এই হচ্ছে নিউক্লিয়াস এবং এর চারপাশে ইলেকট্রনগুলো ঘুরছে। ধরো এখানে 4টা ইলেকট্রন আছে। এখন দেখো কক্ষপথের সংখ্যা যদি না বাড়ে, তার মধ্যে যদি ইলেকট্রন যোগ হয়, এই যে ধরো নতুন নতুন ইলেকট্রন যোগ হইলো, ধরো এইটা হচ্ছে লেটসে 3টে ইলেকট্রন, যখন 4টে ইলেকট্রন যখন ছিল তখন হচ্ছে বেরিলিয়াম ছিল, এখন ধরো 6টা ইলেকট্রন দিলাম, এখন হচ্ছে কার্বন হইলো। কিন্তু দেখো কক্ষপথের সংখ্যা বাড়ে নাই, ইলেকট্রন বাড়ছে। ইলেকট্রন বাড়ছে তার মানে এখানে প্রোটন সংখ্যাও বাড়ছে, এখানে। এখন ইলেকট্রন এবং প্রোটন দুইটাই যদি বাড়ে তাই সেক্ষেত্রে কি হয়, এই যে নেগেটিভ এবং পজিটিভ আকর্ষণ, যে প্রোটনের ইলেকট্রনের প্রতি আকর্ষণ, এইটা বৃদ্ধি পায়। এর ফলে এই সহজে এখান থেকে ইলেকট্রন বের হতে পারে না, এই জন্য বাম থেকে যখন ডান দিকে যাই আমরা তখন হচ্ছে এই যে ধাতব ধর্ম হ্রাস পায়, মানে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কমে, মানে ধাতব ধর্ম হ্রাস পায়। বাট উপর থেকে যখন নিচের দিকে আসি, তখন একই গ্রুপে যখন উপর থেকে নিচের দিকে আসি, ধরো এখানে একটা মৌল আছে, এখানে 3টে ইলেকট্রন আছে, লেটসে 3টে ইলেকট্রন আছে, কিন্তু একই গ্রুপে উপর থেকে যখন নিচের দিকে আসি তখন তো ইলেকট্রন সংখ্যা বাড়ে। দেখো এখানে 3টে ইলেকট্রন ছিল, এখানে আছে 11টা ইলেকট্রন আছে। বাট এক্ষেত্রে কি হয়, কক্ষপথের সংখ্যাও বাড়ে, ইলেকট্রনের সংখ্যা বাড়ে প্লাস কক্ষপথের সংখ্যা বাড়ে। এখন দেখো নতুন ইলেকট্রন যে যোগ হইলো, ইলেকট্রনগুলো কিন্তু যোগ হয়েছে কোথায়? নতুন কক্ষপথে বা বাইরের কক্ষপথে যোগ হয়েছে। সেক্ষেত্রে কি এর সাথে এই যে নিউক্লিয়াসের সাথে এটার দূরত্ব খুব বেশি না। এখন নিউক্লিয়াসের এটার প্রতি আকর্ষণও কম থাকবে, এজন্য এটা খুব সহজেই ইলেকট্রনগুলোকে ছেড়ে দিতে পারে, এই যে বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলোকে ছেড়ে দিতে পারে। এই জন্য এটা হচ্ছে এটার ধাতব ধর্মটা বেশি। এক্ষেত্রে কি বলতে পারি যে উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়, কারণ ইলেকট্রন ছেড়ে দিতে পারে বেশি, মানে খুব সহজে ছেড়ে দিতে পারে, কারণ নিউক্লিয়াস থেকে এই যে ইলেকট্রনের দূরত্ব খুব বেশি, এজন্য খুব সহজে ছেড়ে দিতে পারে। আর এক্ষেত্রে এই যে একই পর্যায়ে যখন বাম থেকে ডানে যায় তখন হচ্ছে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় বাট কক্ষপথ বৃদ্ধি পায় না, এই জন্য হচ্ছে খুব সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে না, এই জন্য ধাতব ধর্ম হ্রাস পায়। আশা করি এই প্রথম লাইনটা বুঝছো যে পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায় এবং পর্যায় সারণীতে যে কোনো গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। এটা কেন হয়েছে আশা করি এটা বুঝছো, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার তোমাদের কাছে। এরপরে কি আছে, পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। এটা তো উল্টা, এটার উল্টাই, ধাতব ধর্মের অপোজিট হচ্ছে অধাতব ধর্ম। তারপর পর্যায় সারণীতে যে কোনো গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে অধাতব ধর্ম হ্রাস পায়। ধাতব ধর্ম যদি বৃদ্ধি পায় অধাতব ধর্ম হ্রাস পাবে, সিম্পল। আচ্ছা, এরপরে নেক্সট টপিকে আমরা চলে যাই। এরপরে কি আছে, নেক্সট হচ্ছে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। একটু আগে যেটা বলছিলাম সেইটাই আছে। পারমাণবিক ব্যাসার্ধ মানে কি, সাধারণত কোনো পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্র হতে পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন মেঘ পর্যন্ত দূরত্বকে পারমাণবিক ব্যাসার্ধ বলে। ইলেকট্রন মেঘ ধরো আমরা কি বুঝছিলাম যে আমরা সাধারণত ধরে নিই যে এই যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে ঘোরে। তো এখন এই যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় থাকে পারমাণবিক ব্যাসার্ধ। এখন এই যে কোন দূরত্বটা, সর্বশেষ কক্ষপথের যে দূরত্বটা নিউক্লিয়াস থেকে, এই দূরত্বটাকে বলা হয় থাকে পারমাণবিক ব্যাসার্ধ। তো আমরা যদি কোনো পরমাণুকে গোলাকার ধরি তবে তার পারমাণবিক ব্যাসার্ধ হবে ওই গোলকের ব্যাসার্ধ। তো
তো এইটাই বুঝেছে যে সাধারণ অর্থে পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্র হতে, সাধারণ অর্থে কিন্তু সাধারণ অর্থে যে কোনো পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্র হতে পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন মেঘ পর্যন্ত দূরত্বকে পারমাণবিক ব্যাসার্ধ বলা হয়ে থাকে। এরপরে কি আছে, পর্যায় সারণীতে পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন। পর্যায় সারণীতে পারমাণবিক আকার একটি পর্যায়ভিত্তিক ধর্ম, যা পর্যায় এবং গ্রুপ পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়ে থাকে। কীভাবে পরিবর্তিত হয় এটা এখন দেখে আসো। আমি পেন নিই। আরে ভাই কোথায় গেল? একই পর্যায়ভুক্ত মৌলের ক্ষেত্রে তো আগের মতোই আবার চিন্তা করি, একই পর্যায়, এই যে পর্যায় বাম থেকে ডানে, পর্যায়ভুক্ত মৌলের ক্ষেত্রে পর্যায় সারণীর যে কোনো পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে দেখা যায় যে বাম থেকে ডান দিকে অগ্রসর হলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ কমে যায়। এবং আরেকটা কি, বাম থেকে ডান দিকে পরমাণুর আকার কমে যায়, কারণ হলো পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের পরমাণু নিউক্লিয়াসে একটি করে প্রোটন যুক্ত হয় এবং একটি করে ইলেকট্রনও যুক্ত হয়। তবে এই অতিরিক্ত ইলেকট্রনটি বহিস্থ একই শক্তি স্তরে যুক্ত হয় বলে ইলেকট্রন স্তরে কোনো পরিবর্তন হয় না। একটু আগে যেটা বলছিলাম আবার একটু আমি দেখাই, যে বাম থেকে যখন ডান দিকে যায় তখন পরমাণুর আকার কমে। কারণ কি? এর কারণ হচ্ছে পারমাণবিক সংখ্যা তো বৃদ্ধি পায়। ধরো এখানে যত ছিল, এখানে 4 ছিল, তারপর হচ্ছে 5 হয়, তারপর 6 হয়, এইভাবেই তো পরিবর্তিত হয়, তাই না? তো এখন একই পর্যায়ে যখন বাম থেকে ডানে যায় তখন হচ্ছে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি হয়। তার মানে এখানে পরমাণুর কেন্দ্রে প্রোটন সংখ্যা বাড়ে এবং এর চারপাশে ইলেকট্রন সংখ্যাও বাড়ে, কিন্তু নতুন কক্ষপথ যুক্ত হয় না। যে নতুন ইলেকট্রনগুলো বাড়ে অন্য মৌলের ক্ষেত্রে নতুন কক্ষপথ যুক্ত হয় না। এই যে ইলেকট্রনটি বহিস্থ একই শক্তি স্তরে যোগ হয়, আগে শক্তি স্তরে যোগ হয় বলে ইলেকট্রনের স্তরে কোনো পরিবর্তন হয় না। ইলেকট্রন মানে এই যে শক্তি স্তরে কোনো পরিবর্তন হয় না। এর ফলে কি হয়, এদের ভিতর যে আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটা বৃদ্ধি পায়, এই জন্য আকারটা সংকুচিত হয়। এদের মধ্যকার যে আকর্ষণ বল, এটা একটা পজিটিভ, এই যে একটা হচ্ছে পজিটিভ, কেন্দ্রে থাকে পজিটিভ, এখন ইলেকট্রন তো নেগেটিভ। তো এরা স্বাভাবিকভাবে একে অপরকে আকর্ষণ করে। সব জিনিসই, সব ক্ষেত্রে আমরা জানি, ম্যাগনেটের ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে জানি, বিপরীতধর্মী দুইটা জিনিস সবসময় একে অপরকে আকর্ষণ করে। তো এরপরে কি আছে এটার ব্যাপারে দেখি। নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, বহিস্থ ইলেকট্রন মেঘ নিউক্লিয়াস কর্তৃক বেশি আকৃষ্ট হয় বলে পরমাণুর আকারও ক্রমশ ছোট হতে থাকে। যেমন লিথিয়াম থেকে ফ্লোরিন পর্যন্ত পরমাণুতে বহিস্থ শক্তিস্তর ক্রমান্বয়ে একটি করে ইলেকট্রন যুক্ত হয়। ফ্লোরিন পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সবচেয়ে বেশি হয়, নিউক্লিয়াস এবং ইলেকট্রন আকর্ষণের কারণে ফ্লোরিন পরমাণুর আকার সবচেয়ে কম হয়। আশা করি এতটুকু বুঝছো। তো আচ্ছা, আমি আবার দেখাবো না থাক, আর দেখানোর দরকার নেই নতুন করে। তো এই হচ্ছে পর্যায় সারণী। তো এখন দেখো একই পর্যায়ভুক্ত মৌলের ক্ষেত্রে এই ক্ষেত্রে বাম থেকে যখন ডান দিকে যায় তখন হচ্ছে নতুন করে কোনো কক্ষপথ তৈরি হয় না। আমি আবার দেখাই, নাহলে তোমরা অনেকে বুঝবে না। ধরো লিথিয়ামের কেন্দ্রে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s1। তাহলে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন আছে এবং দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। এটা হচ্ছে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস আমি করি। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কত হবে? এটা হচ্ছে লিথিয়াম কত 3। তো বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করি Be, এটা কত 4। এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2। দেখো এটার আকৃতি কেমন হবে? প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 1 কয়টা ইলেকট্রন আছে? 1s1 মানে 1s2 সরি, 2টি ইলেকট্রন আছে। দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? দ্বিতীয় কক্ষপথে 2টি ইলেকট্রন আছে। এখন দেখো এইটা থেকে এইটার পার্থক্য কি? এইটা থেকে এইটার পার্থক্য, এইখানে কত মানে কেন্দ্রে কয়টা প্রোটন ছিল? কেন্দ্রে কয়টা প্রোটন ছিল? 3টা প্রোটন ছিল, তাই না? এবং এইখানে কয়টা প্রোটন আছে? কেন্দ্রে 4টা প্রোটন আছে, তাই না? কারণ পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, এই জন্য এখানে 4টা প্রোটন আছে। এবং এখানে যে 4টা প্রোটন থাকে মানে 4টা ইলেকট্রন আছে বাইরে। এখন যে নতুন ইলেকট্রন যোগ হইলে এখানে ইলেকট্রন ছিল 3টা এবং এখানে ইলেকট্রন কয়টা? 4টা। তার মানে একটা ইলেকট্রন যোগ হয়েছে, কিন্তু ইলেকট্রনটা কোথায় যোগ হয়েছে? আগের 2 নম্বর শক্তি স্তরে তো যোগ হয়েছে। তার মানে কি এখন এইখানে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যকার যে আকর্ষণ এইখানে যতটুকু ছিল, এই যে প্রথমটায় লিথিয়ামে যতটুকু ছিল এর চেয়ে বেরিলিয়ামে একটু বাড়ছে না? এবং এই আকর্ষণটা বাড়ার কারণে কি হবে? সংকুচিত হবে একসাথে, মানে জায়গাটা কমে যাবে, দূরত্বটা কমে যাবে, সংকুচিত হবে। দ্যাটস ওয়াই আকারটা আস্তে আস্তে একই পর্যায়ভুক্ত মৌলের ক্ষেত্রে বাম থেকে যখন ডান দিকে যায় আকৃতিটা বা আকারটা কমতে থাকে। আশা করি এটা বুঝছো। এরপরে কি? এরপরে হচ্ছে একই শ্রেণীভুক্ত মৌলের ক্ষেত্রে, একই শ্রেণী বা গ্রুপের ক্ষেত্রে পর্যায় সারণী একই শ্রেণীভুক্ত মৌলের ক্ষেত্রে দেখা যায় উপর থেকে নিচের দিকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ অর্থাৎ আকার ক্রমশ বৃদ্ধি পায়। এর কারণ হলো উপর থেকে নিচের দিকে মৌলগুলোতে একটি করে ইলেকট্রন শক্তিস্তর সংযোজিত হয়। যদিও পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় বলে বহিস্থ ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ে, কিন্তু প্রতিটি মৌলের ক্ষেত্রে অতিরিক্ত ইলেকট্রন নতুন সংযুক্ত শক্তিস্তরে স্থান দেওয়ার ফলে নিউক্লিয়াস হতে বহিস্থ শক্তিস্তরের ইলেকট্রনের দূরত্ব বেড়ে যায়। অবস্থায় ইলেকট্রন মানে নিউক্লিয়াস ও বহিস্থ ইলেকট্রনের আকর্ষণ কম হয় এবং পরমাণুর আকার পরমাণুর ব্যাসার্ধ বেড়ে যায়। আচ্ছা দাঁড়াও আমি দেখাই এটা, নাহলে বুঝবা না। ধরো এই হচ্ছে পর্যায় সারণী। তো এখন ধরো যে কোনো একটা কথা চিন্তা করো,
ধরো লিথিয়ামের কথা চিন্তা করো, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস একটু আগে তো দেখলাম। তো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস এরকম এবং এর বাইরে একটা আছে, আমার লেখা খুবই খারাপ হচ্ছে আঁকা, যাই হোক মাইন্ড করে না। তারপর এখন আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি। সোডিয়াম কত? সোডিয়াম Na, সোডিয়াম 11, তাহলে কী হবে 1s2 2s2 2p6 3s1। এই যে দেখো, এখন এটার আমরা পরমাণুটা আঁকি। তো সোডিয়াম 11, এর মানে এর কেন্দ্রে 11টা প্রোটন আছে, ধরো এটার ভিতরে 11টা প্রোটন আছে, এবং কক্ষপথ ইলেকট্রন কি? প্রথম কক্ষপথ 1 নম্বর কক্ষপথ ইলেকট্রন কয়টা? 1s2 মানে 2টা ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথ ইলেকট্রন কয়টা? দ্বিতীয় কক্ষপথ এই যে দ্বিতীয় কক্ষপথ ইলেকট্রন কয়টা? 6 আর 2 8টা, তাহলে 1 2 3 4 5 6 7 8। এবং তৃতীয় কক্ষপথ ইলেকট্রন কয়টা? তৃতীয় কক্ষপথ ইলেকট্রন একটা। এখন দেখো এইখানে এই যে এই গ্রুপের প্রথম মৌলটা কোনটা? লিথিয়াম, এর কক্ষপথ ছিল কয়টা? 2টা কক্ষপথ ছিল। এর পরের মৌল কোনটা? সোডিয়াম, এর কক্ষপথ কয়টা? এর কক্ষপথ কিন্তু 3টা হয়ে গেছে। এখন দেখো এইখানে ইলেকট্রন কিন্তু অনেক বাড়ছে, ইলেকট্রনের সংখ্যা বাড়ছে, বাট কক্ষপথের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। কক্ষপথের সংখ্যা বাড়ার মানে কি? মানে সে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব অনেক বেশি বেড়ে গেছে, দ্যাটস ওয়াই হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধগুলো বৃদ্ধি পায়। বাট এই ক্ষেত্রে যদি এইখানে যদি আরও ইলেকট্রন যোগ হইতো, ধরো এই যে লিথিয়ামের ক্ষেত্রে এই যে এরকম, তো এর পরের মৌলটা ধরো পরে অন্য একটা যে কোনো মৌল ছিল যেটার ইলেকট্রন মানে এইখানে নিচে যেটা আছে, ধরো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস এরকম হইলো না, ইলেকট্রনগুলো সব এইখানে যোগ হইলো, সেক্ষেত্রে কি হবে? পরমাণুর আকার মানে হ্রাস পাইতো, বাট এক্ষেত্রে কি হয়েছে? পরমাণুর আকার বৃদ্ধি পাইছে। সো এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে উপর থেকে নিচে গেলে নতুন শক্তি স্তর সংযোজিত হয়, এই জন্য পরমাণুর আকার বৃদ্ধি পায়। আচ্ছা, আমি আজকে একটু ডিস্ট্র্যাক্টেড, এই জন্য প্রচুর কথা মানে কেমন স্লিপ করতেছে। আমার স্টুডিওতে একটা মাছি মুখের সামনে মাইক্রোফোনের সামনে ঘোরাফেরা করছে, প্রচুর ডিস্টার্ব করতেছে। আচ্ছা যাই হোক, আমরা নেক্সট চলে যাই। তারপর হচ্ছে আয়নীকরণ শক্তি। আচ্ছা এখানে এটাতে দেখাইছি পরমাণুর আকার, হ্যাঁ এটা দেখাইছি। এরপরে হচ্ছে আয়নীকরণ শক্তি, আয়নাইজেশন এনার্জি। আয়নীকরণ শক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের পরমাণু থেকে একটা ইলেকট্রন অপসারণ করে সেটিকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে মৌলের আয়নীকরণ শক্তি বলে। আবার গ্যাসীয় অবস্থায় চিন্তা করো, যে কোনো একটা সংজ্ঞা পড়ার সময় চিন্তা করবা গ্যাসীয় অবস্থাটার উজ্জ্ব রাখা, আপাতত গ্যাসীয় অবস্থা চিন্তা করার দরকার নেই। যে কোনো একটা মৌলের একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন অপসারণ করো মানে একটা ইলেকট্রন বের করে সেটিকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, এখানে মেইন জিনিসটা কি? একটা ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। তো এখন দেখো একটা জিনিস চিন্তা করো, একটা মৌলের যে কোনো একটা পরমাণুর কথা চিন্তা করো, ওই পরমাণুটার নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ যত বেশি হবে, তো আকর্ষণ যদি বেশি হয় তার মানে ওইখান থেকে একটা ইলেকট্রনকে বের করতে বেশি পরিমাণ শক্তি লাগবে, তার মানে ওইটার আয়নীকরণ শক্তিও বেশি। আবার ইলেকট্রনের সাথে ওই মৌলের পরমাণুর কেন্দ্রের বা নিউক্লিয়াসের যদি বিচ্ছিন্নতা থাকে বা দূরত্ব অনেক বেশি থাকে, তখন কি হবে? ওটাকে বের করতে কম শক্তির প্রয়োজন হবে, তার মানে আয়নীকরণ শক্তি কম ওইটার। এটা তো আপাতত বুঝছো আশা করি। এরপর কি লেখা আছে যে পারমাণবিক ব্যাসার্ধ কমলে মৌলের নিউক্লিয়াসে থাকা প্রোটনগুলো আরও বেশি বল প্রয়োগ করে ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে, তাই ইলেকট্রনগুলোকে অপসারণ করতে আরও বেশি শক্তির প্রয়োজন হয়। সেজন্য পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মান কমে। একটু আগে পড়ছিলাম কি যে একই পর্যায়ের ক্ষেত্রে কি হয়েছিল, যতটা এই যে বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কিন্তু হ্রাস পাইছে। তো পরমাণুর আকার হ্রাস পাওয়া মানে কি? এদের ভিতর আকর্ষণ বল বেশি, তার মানে এদের আয়নীকরণ শক্তি বেশি। এদের আকর্ষণ বল বেশি, এর মানে এদের থেকে একটা ইলেকট্রন বের করতে বেশি শক্তির প্রয়োজন, তার মানে এর আয়নীকরণ শক্তিও বেশি। এরপর কি? পর্যায় সারণী যে কোনো গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। গ্রুপের ক্ষেত্রে বলছে উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়, তাই আয়নীকরণ শক্তি হ্রাস পায়। আবার অন্যদিকে একই পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, তাই তার আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। আগেরটার মতোই আকারের সাথে এটা সম্পর্ক। তো আকারের সাথে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? আকার যদি কমে তার মানে আয়নীকরণ শক্তি বেশি, আকার যদি বাড়ে আয়নীকরণ শক্তি কম, সিম্পল। তো গ্রুপের ক্ষেত্রে কী হয়? উপর থেকে নিচের দিকে গেলে এর ব্যাসার্ধ বাড়ে বা এর হচ্ছে আকার বাড়ে, পরমাণুর আকার বৃদ্ধি পায়, তার মানে আয়নীকরণ শক্তি হ্রাস পায়, মানে এদের ভিতর দূরত্ব অনেক বেশি, তো
একটু অল্প শক্তি প্রয়োগ করলেই এটা বের হয়ে যাবে ইলেকট্রন। আবার একই পর্যায়ে বাম দিকে থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, মানে এদের ভিতর বন্ধন, এদের ভিতর আকর্ষণ অনেক বেশি, এরপর এদের থেকে একটা ইলেকট্রন বের করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, এজন্য আয়নীকরণ শক্তির মান বেশি। তো উদাহরণ হিসেবে দিয়েছে যে পর্যায় 3 ক্ষেত্রে বলছে যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এদের মধ্যে সিলিকনের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম হয়, সিলিকনের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, মানে সিলিকন হচ্ছে সবশেষে আছে এই লিস্টে, এজন্য এই সিলিকনের আয়নীকরণ মানে পারমাণবিক ব্যাসার্ধ অনেক কম, মানে এর আকর্ষণ বল বেশি এবং এটা থেকে একটা ইলেকট্রন বের করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, না আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। আবার গ্রুপ 1 কথা বলছে, একটা উদাহরণ দিচ্ছে পর্যায়ের উদাহরণ, আর একটা হচ্ছে গ্রুপের উদাহরণ। এই যেগুলো যখন তোমরা বই থেকে পড়বা একেবারে, বা আমার স্লাইড দেখে বা আমার এই নোট থেকে পড়বা, তখনও কিন্তু একেবারে মানে চিন্তা করার চেষ্টা করবা, পর্যায় সারণী দেখে মিলাবা যে এটা কি বলছে, এটা বোঝার চেষ্টা করবা। তো গ্রুপ 1 কি বলছে, লিথিয়াম, সোডিয়াম, কুকুরগুলা কি আজকে কি হইলাম বুঝতে পারতেছি না, আমি আজকে সারা রাত জেগে আছি, এখন 6টা বাজে, তারপরে এখন একটা মাছি ডিস্টার্ব করতেছে, একটা কুকুর ডিস্টার্ব করতেছে বাইরে। আচ্ছা, গ্রুপ 1 লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদের মধ্যে লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, সুতরাং লিথিয়ামের আয়নীকরণ শক্তির মান এই মৌলগুলোর মধ্যে সবচেয়ে বেশি। তো এরপরে কি আছে, এরপর হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি ব্যাপারটা অনেকটা সেম। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের পরমাণুতে একটি বাড়তি ইলেকট্রন সংযুক্ত করতে ঋণাত্মক আয়নে পরিণত করা হলে যেটি যে পরিমাণ শক্তি নির্গত করে সেটি হচ্ছে ওই মৌলের ইলেকট্রন আসক্তি। আয়নীকরণ শক্তির মতোই মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তি বাড়ে, আবার পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তির মান কমে। তো তোমাদের বইতে এটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, ইলেকট্রন আসক্তি কোথায় বাড়ে কমে, তারপর আয়নীকরণ শক্তি বাড়ে কমে, ধাতব ধর্ম অধাতব ধর্ম বাড়ে কমে কেন, তারপর হচ্ছে পরমাণুর আকার বাড়ে কমে কোন দিকে, একেবারে সুন্দরভাবে দেওয়া আছে। এইটা দেখেও তোমরা মুখস্থ করতে পারো, আর আমি যে লজিক দিয়ে পড়াইলাম ওইটা দেখেও মুখস্থ করতে পারো। এরপর সর্বশেষ হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। একটি অণুতে যখন দুটি পরমাণু বন্ধনে আবদ্ধ থাকে তখন ওই বন্ধনের জন্য দুটি ইলেকট্রনের প্রয়োজন হয়। দুটি পরমাণু ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকৃষ্ট করে রাখতে চায়, যে পরমাণু যত বেশি আকৃষ্ট করতে পারবে ইলেকট্রন দুটি সেই পরমাণু তত কাছে থাকবে। আকৃষ্ট করা বা আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলে। দ্বারা আমি বুঝাচ্ছি, একই মৌলের দুটি পরমাণু হলে দুটি পরমাণু ইলেকট্রন দুটিকে সমান পরিমাণ আকর্ষণ করবে, তাই ইলেকট্রন পরমাণুর দুইটির ঠিক মাঝখানে থাকবে। আচ্ছা কি লেখছে আমি বুঝতেছি না। ধরো যে কোনো একটা মৌল এর শেষ কক্ষপথে ধরো 1টা 2টা 3টা 4টা, এর মাঝখানে আরও কক্ষপথ আছে, সর্বশেষ কক্ষপথে 5টা 6টা ইলেকট্রন আছে, 5টা 6টা 7টা ইলেকট্রন আছে। এর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, আর একটা ধরো একই মৌলের কথা চিন্তা করি, এর শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7। এখন অনেক ক্ষেত্রে কী হয়, একটা বন্ধন আছে, তো এই বন্ধন গঠনের ক্ষেত্রে কী হয়, ওরা হচ্ছে এই ইলেকট্রন দুইটা একজন আরেকজনকে দিয়ে দেয় না, এই ইলেকট্রন দুইটা একসাথে শেয়ার করে কীভাবে, এই যে এই ইলেকট্রন দুইটা দেখাচ্ছি, এই ইলেকট্রন দুইটা একসাথে শেয়ার করে, ওরও না। এখন দেখো এই দুইটা যদি মৌল যদি সেম হয়, তার মানে এই দুইটার কেন্দ্রের এই যে ইলেকট্রনের প্রতি আকর্ষণ সমান থাকবে, তার মানে এরা হচ্ছে এর মাঝামাঝি অবস্থান করবে। বাট এই মৌল দুইটা যদি ডিফারেন্ট হয় কেমন, ধরো আরেকটা মৌলের কথা চিন্তা করি, এর শেষ কক্ষপথে ইলেকট্রন আছে ধরো 1 2 3, 3টে ইলেকট্রন আছে। এখন এইটাও তো এটার সাথে এইরকম একটা মৌলের সাথে বন্ধন গঠন করতে পারবে। তো এক্ষেত্রে যদি বন্ধন গঠন করে এই মৌলের সাথে, সেক্ষেত্রে কী হবে, এই ইলেকট্রনটা এখানেও শেয়ার করবে। ইলেকট্রন কিন্তু কেউ কাউকে দিয়ে দেয় না, ইলেকট্রন কিন্তু শেয়ার করছে। তো এখন দেখো এটার দুইটার আকর্ষণ কি সেম হবে, এটা যেই বলে আকর্ষণ করবে এটা কি একই বলে আকর্ষণ করবে। তো এইটাই বুঝেছি, এইটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, যে একটা বন্ধন গঠন করার সময়, বন্ধনে থাকার সময় দুইটা পরমাণু যখন একটা বন্ধনে আবদ্ধ থাকে, এই বন্ধনে আবদ্ধ থাকার সময় যেই পরমাণু ইলেকট্রনকে যতটা বেশি বলে আকৃষ্ট করতে পারে সেটাকে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রন নেগেটিভিটি বলা হয় থাকে। তো একমেলে দুইটা পরমাণু হলে দুইটি পরমাণু ইলেকট্রন দুটিকে সমান আকর্ষণ করে, এটা আশা করি এখন বুঝছো। তাই পরমাণু দুটির ইলেকট্রন ঠিক মাঝখানে থাকবে। এরপরে কি আছে, এরপর হচ্ছে একটি মৌলের তড়িৎ ঋণাত্মকতা অনন্ত থেকে বেশি হলে ইলেকট্রন দুটি সেই পরমাণুর কাছাকাছি থাকবে, যেটার তড়িৎ ঋণাত্মকতা বেশি সেইটার কাছাকাছি থাকবে, নর্মাল ব্যাপার। তারপর পর্যায় সারণীতে একই পর্যায় বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ, কি লিখছে এখানে বইতে, পর্যায় সারণীতে একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে, একই পর্যায়ের বাম দিক থেকে যখন ডান দিকে যায় তখন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। এখানে উল্টায় অতিরিক্ত লেখা লাগছে। পর্যায় সারণীতে একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। এই কী লেখছে, আমি উল্টা বলছি, ঠিকই লেখছে যে পর্যায় সারণীতে একই পর্যায়ের বাম দিকের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ, মানে বাম দিকের একটা মৌলের পারমাণবিক ব্যাসার্ধ ডান দিকের একটা পারমাণবিক মৌলের ব্যাসার্ধ থেকে বেশি হয়, তাদের মৌলের তড়িৎ ঋণাত্মকতা অপেক্ষাকৃত কম হয়। মানে ডান দিক থেকে বাম দিকে গেলে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়,
ডান দিক থেকে বাম দিকে গেলে যে এই দিকে, এবং বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। তো এরপর হচ্ছে উদাহরণ দেওয়া আছে, এই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। তো এই হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। এরপরে লাস্ট সর্বশেষ একটা টপিক বাকি আছে, সর্বশেষ যে টপিকটা বাকি আছে সেটা হচ্ছে যে পর্যায় সারণীর ব্যবহার বা পর্যায় সারণী আমাদের কী কাজে লাগবে সেইটার ব্যাপারে কিছু কথাবার্তা লেখা আছে, যে পর্যায় সারণীর গুরুত্ব কী, পর্যায় সারণীর রসায়ন অধ্যয়ন সহজতর হয়, এটা তো আমরা জানি সব সিম্পল। এখন পর্যন্ত 118টা মৌল আবিষ্কৃত হয়েছে এবং এখানে 18টি গ্রুপ এবং 7টি পর্যায় আছে, এগুলো সম্পর্কে ধারণা পাওয়া কঠিন। এই জন্য হচ্ছে প্রত্যেকটা মৌল আলাদা আলাদাভাবে স্টাডি করা অনেক কঠিন, আর এই জন্য হচ্ছে সবগুলোর ধর্ম তুমি মনে রাখতে পারবে না চাইলে। তো এক্ষেত্রে একসাথে যদি কোনো মানে কি বলে ছক আকারে বা হচ্ছে কোনো কি বলে প্যাটার্ন আকারে তোমরা যদি মনে রাখতে পারো সেক্ষেত্রে ভালো হয়। এই জন্য হচ্ছে পর্যায় সারণী আবিষ্কার করেছে। তারপর নতুন মৌলের আবিষ্কার, পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ আছে। একসময় পর্যন্ত কিছু মৌল ফাঁকা ছিল, যেমন মেন্ডেলিভ যখন পর্যায় সারণী আবিষ্কার করছিলেন তখন হচ্ছে 63টা মৌল আবিষ্কৃত ছিল। বাকি কিছু মৌল সম্পর্কে উনি ভবিষ্যৎবাণী করে গেছেন যেগুলো পরবর্তীকালে আবিষ্কৃত হবে। তারপর হচ্ছে গবেষণার মাধ্যমে নতুন মৌল আবিষ্কার হবে কিনা এটার ব্যাপারেও কথাবার্তা মানে পর্যায় সারণী থেকে আমরা ধারণা পেতে পারি। তো এই হচ্ছে পর্যায় সারণী অধ্যায়টা। আশা করি পুরো অধ্যায়টা তোমরা ভালোভাবে বুঝছো, এবং এই অধ্যায়টা সবচেয়ে বেশি দ্রুত পড়াইছি আমি অনেক টাইম নিয়ে সাধারণত পড়ানোর চেষ্টা করি এবং অনেক কিছু অ্যাড করার চেষ্টা করি, বাট এই অধ্যায়টা আমি খুব বেশি পড়াইতে পারিনি বা খুব বেশি জিনিস অ্যাড করতে পারিনি, কারণ তোমরা অনেক বেশি মানে তোমাদের পরীক্ষা কাছাকাছি আসছে, তোমাদেরও দোষ নাই, এই জন্য তোমরা বারবার বলতেছিলা, এই জন্য যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করতেছি। এই জন্য হচ্ছে খুব দ্রুত একেবারে যতটা কম মানে যতটা দ্রুত করতে গেলে তো অবভিয়াসলি কোয়ান্টিটি বেশি দিতে গেলে তো কোয়ালিটি তো অবশ্যই ড্রপ করবে। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে এই ক্লাসের কোয়ালিটি অনেক ড্রপ করছে এই অধ্যায়ের, অন্য যে কোনো অধ্যায়ের যে এখানে কোনো স্টোরি ছিল না, অতিরিক্ত কোনো কথা ছিল না। এখন তো বুঝতে পারছো হয়তো যে অতিরিক্ত কথাগুলো আমি যেগুলো বলি সেগুলোর ইম্পর্টেন্স আছে, বা অতিরিক্ত কথা কিন্তু তোমার লাইফে কোনো কাজে লাগে না, বাট পড়াটা মাথায় ঢোকানোর জন্য একটু হলেও কাজে লাগে। তো এই হচ্ছে আজকের ক্লাস। আশা করি ভালোভাবে পরীক্ষা দেবা। 7 নম্বর অধ্যায় মেবি পরীক্ষার আগে আমি দিতে পারবো না, আমারও ভার্সিটি খুলে দেবে, তো আমারও পড়াশোনা আছে। তো এই তো, আর কিছু বলার আছে? আর কিছু বল না, ভালোভাবে পরীক্ষা দাও, মূল্যায়ন ভালোভাবে দাও। তোমাদের প্র্যাকটিক্যালে মেবি 35% আর 65% মেবি থিওরিতে, আর পরীক্ষা কয় ঘন্টা, 5 ঘন্টার মেবি পরীক্ষা হবে। তো ভালোভাবে পরীক্ষা দাও, পড়াশোনা করে পরীক্ষা দাও। এই তো, এই হচ্ছে আজকের ক্লাস। দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।